না দিব না, কেন দিব আমি? এটা তো ফ্রি আমার। আরে ভাই একটা জিনিস ফ্রি আমারে জোর করে এন্দে ঢুকাইতেছে এই লোক। আহি যাই অহরহ ফ্রি দিতেছি, আপনি টাই না এন্দে ঢুকায় আপনি ইচ্ছা মতো যা খুশি তা। আপনি ক্যামেরার ডোর দেখান, আমার ক্যামেরা হতো এই জায়গায় রেকর্ড হয়। ওরে খেলা তো ফাইনাল, জুস মুস পইরা ফাইটা নাকি জুসের প্যাকেট, বুঝেন ব্যাপারটা? ট্রাকে ওই যে ঠিক মতো বাঁধে না, অ্যান্ড ভালো যে পেছনে কেউ ছিল না, পেছনে কেউ থাকলে তো অ্যান্ড এখনও পর্যন্ত রোডঘাট যেটা দেখতেছি ওইটাকে খারাপ কোনোভাবেই আমি বলতে পারতেছি না, কারণ লাস্ট 5-6 বছর ধরে টানা আসতেছি তো এর চেয়ে ভালো রোড আমি কখনো পাইনি। আসলে 5-7 বছর বললে ভুল হবে, আরও আগে থেকে আসতেছি, তবে এর চেয়ে ভালো রোড আমি পাই নাই। আর এদিকে রোডগুলো নতুন হয়েছে, তো নতুন রোড হইলে ইটের সলিং এগুলাই মনে হয় ও না রে সামনে তো মা আসছে। আচ্ছা এই হইলো অবস্থা, এই জন্যই রাতে আসতে না বলছে, যে মাটির রাস্তা টাস্তা। হ্যাঁ ঠিক আছে, রাস্তারে যতই ভালো বলার চেষ্টা করি না কেন, রাস্তা আসলে ওস্তাদ রাস্তা তো ভালো না। রাস্তারে যা ভাবছিলাম রাস্তা তো আসলে তা না, রাস্তা তো এরকম ভাই। এই যে যা দেখতেছেন, ঘটনা হলো কি, নরসিংদীর কলা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত কলা। মানে এটা ছোটোটা খাবেন, ছোটো আমি দেখাইতেছি কোনটা। এই কলার টেস্ট বাংলাদেশের আর কোনো কলার সাথে মিলবে না। এখনও পর্যন্ত যদি রোড নিয়ে কিছু বলতে বলেন, আমি একটা কথাই বলবো যে রোড যথেষ্ট পরিমাণ ভালো। শ্রীমঙ্গল সিলেট এই পর্যন্ত যথেষ্ট পরিমাণ ভালো। এখন বাকিটা আসলে সামনে গেলে বলতে পারবো। মানে এটা আগের চেয়ে এই রাস্তা অনেক বেশি ভালো হয়েছে, অনেক বেশি। ওটা তো যেমন ওটা দিয়া তা আপনি এনে টাকা নিতে চাইতেছেন কে? তা আপনি এনে ডাক দিয়ে না 10 টাকা নেবেন? মানে এটা লজ্জাস্কর। আমার এই ধরনের ভিডিও আপলোড দিতে নিজের কাছে লজ্জা লাগে যে আমার দেশে বর্তমানে এই অবস্থা চলতেছে, বাট আসলে আমার দেশে বর্তমানে এই অবস্থাই চলতেছে। টাল দেয় ভাই, এই যে রাস্তার অবস্থা, রাস্তার এই হাল, ও মা গো, এই হলো এই রাস্তার অবস্থা ভাই। যারা লং ট্যুর লং রাইড এগুলো দেখতে চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও শুরু করার সময় তাড়াহুড়াটা এত বেশি ছিল যে আসলে ওইভাবে ইন্ট্রো দেওয়া হয় না, এই জন্য এখান থেকে ইন্ট্রো দিতেছি। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। যদিও ফেসবুকেও আমাদের এই ভিডিওগুলো যায়। আজকের ভিডিওতে আমাদের রাইডটা আমরা ঢাকা থেকে বের হওয়ার সময় শুরু করব, অ্যান্ড তারপর ইন্টারেস্টিং যে জিনিসগুলো আছে ওইগুলো শেয়ার করা শুরু করবো। আজকের ভিডিওটা বড় হবে, এই জন্য যেটা করতে পারেন, চা বা কফি নিয়ে বসতে পারেন, যদিও 1 কাপ চা বা 1টা কফিতে হবে না। তাহলে আমরা রাইডে যাই, অ্যান্ড এরকম একটা ঝিরির পাড়ে আসাতে আপনারা অনেকেই বুঝে গেছেন আমি কোন জায়গায় আছি। তবে এইবারের আসার যে এক্সপিরিয়েন্স এইটা টোটালি ডিফারেন্ট ছিল। আমার লাইফে অন্যান্য ভিডিওতে এমন কিছু জিনিস আমি এর আগে কখনো দেখাইতে পারি নাই। বেশ কিছু বাজে এক্সপিরিয়েন্স আছে, বেশ কিছু ভালো এক্সপিরিয়েন্সও আছে। তাহলে চলেন আমরা ভিডিওতে জাম্প করি। সুন্দর দুব্বা ঘাস, ঢাকা ছেড়ে বের হয়ে যাচ্ছি, এই কারণে সুন্দর দুব্বা ঘাসও দেখতে পাচ্ছি। সময় হচ্ছে 11:46, সরি 12:46। আহারে 12টার দিকে বাসা থেকে বের হয়েছি। নামাপাড়া রোড বামে, গাজীপুর নরসিংদী সোজা, ভোলতা সোজা, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, পূর্বাচল শহর, এগুলো সব সোজা। অ্যান্ড আমরা আজকে যাব সোজা, তবে সোজা পুরাটা যাব না, কারণ এদিক থেকে কাঞ্চন সেতু থেকে যে রোডটা হচ্ছে গাজীপুরের দিকে চলে গেছে, ওই রোডটা কতটুকু ভালো এটা জানি না, আমি আসলে অনেক দিন যাই না। এই জন্য চেষ্টা করব হচ্ছে, আমরা যেহেতু যাব ওই এলাকার নামগুলো আমার মনে থাকে না, ওই যে নাগরী, দেন কালীগঞ্জ, ওদিক দিয়ে বের হব। তো ওদিক দিয়ে কোনো একটা রাস্তা দিয়ে, কি যেন সেন্ট জোসেফ রোড বা এই টাইপেরই একটা নাম আছে, ওই রোড দিয়ে আমরা বের হয়ে যাব। এখন কথা হচ্ছে শহরে প্রচুর জ্যাম, শহরের একটা ব্যাপার শেয়ার করে দেন। আমরা আজকে শ্রীমঙ্গলের রাস্তা শেয়ার করব আপনাদের সাথে। ঢাকা শ্রীমঙ্গল নিয়ে প্রচুর পোস্ট দেখতেছি, যে সমস্ত বাইক কমিউনিটি গ্রুপগুলো আছে ওইখানে, বাইক বিডি, দেশি বাইকার, যে শ্রীমঙ্গল যাব রোডের অবস্থা কেমন। অ্যান্ড সবারই একটা কথা যে রোডের অবস্থা ভয়ঙ্কর খারাপ, যায় না এই না সে না, গেলে দিনে যায়েন। তাই আমি আজকে শ্রীমঙ্গলের রোডটা আপনাদের সাথে শেয়ার করার জন্য শ্রীমঙ্গল রওনা হয়েছি। ওই কি যেন হয়েছে ওনাদের, শ্রীমঙ্গলের রোডের ব্যাপারটা হচ্ছে ওইখানে দেখবো, অ্যান্ড শ্রীমঙ্গল ঘুরবো, অনেক দিন যাই না। অ্যান্ড এবার ফুল চিল রিল্যাক্স
চা বাগান ঘুরবো, শ্রীমঙ্গলের বিভিন্ন পয়েন্ট ঘুরবো, এরকমটাই ইচ্ছা আছে। এই কারণে দুপুর বের হয়ে গেলাম। সকালেই বের হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ঘুমটা হয় নাই। ঘুমটা না হওয়ার কারণে ওইভাবে মানে বের হওয়ার মতো এনার্জি পাচ্ছিলাম না। আর এনার্জি যেদিন না পাবেন ওই দিন বের না হয় ভালো, এ হলো ব্যাপার। এখন এইভাবে স্লো সফট যাবো, ফাস্ট যাবো, অ্যান্ড যেভাবে যাইতে হয় ওইভাবেই যাবো। আর নিয়ে বের হয়েছি F250, বাইকটা ধোয়া নাই, ফুয়েল ফুল আছে। জিরো করে দিছি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে, দেন 11.1 কিলো অলরেডি চালায় এখানে চলে আসছেন। শহরে প্রচুর জ্যাম ভাই, প্রচুর জ্যাম। আপনি চাইলেও হর্ন না দিয়ে শহরে চালাইতে পারবেন না ভাই, এত ভিড়। এ আপনার সামনে এসে পড়তেছে, এ পেছন দিয়ে এসে গুদা দিতেছে, এ ধাক্কা সাইড দিয়ে এসে বাড়ি মারতেছে। ভাই শহরে আপনি ভদ্রভাবে চালাইতেই পারবেন না অভদ্র লোকের জ্বালায়। এই কারণে শহর ছেড়ে চলে যাচ্ছি বহু দূরে। শ্রীমঙ্গল শান্তির জায়গা, সবুজ শ্যামল, বৃষ্টির দিন। আগামী 10 দিন টানা বৃষ্টি আছে। আমাকে হয়তো রাস্তায় আজকে বৃষ্টিতে দু এক জায়গায় ধরবে, টানা বৃষ্টি আছে। অ্যান্ড চমৎকার এনজয় করবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া যদি সাথে থাকে, দোয়া রাখবেন। অ্যান্ড ইনশাআল্লাহ অনেক চমৎকার ভিডিও আপনাদেরকে এই ভ্লগ সিরিজে উপহার দেওয়ার ট্রাই করবো। দেখেন না 300 ফিট কি সুন্দর ফুলে ফুলারণ্য হয়ে সেজে আছে। এই যে গাছগুলা বেয়ে নিচে পড়ে আছে, মানে ভাই শুরুতেই মজা। আপনি একটা ভালো জিনিস যখন শুরু করবেন তখন শুরুতেই বুঝতে পারবেন যে গুড বাজ চলে আসছে। অ্যান্ড খারাপ কিছু করতে গেলে শুরু থেকেই ব্যাড বাজ চলে আসে। যদিও আজকে সকালে আমি ডিম ভাজতে গিয়ে এক্সাইটমেন্টের ঠেলায় 3টা ডিম ভাজতে গেছি, অ্যান্ড একটা ডিম আমি ময়লার ঝুড়িতে মানে ভেঙে ময়লার ঝুড়িতে ফেলে দিছি, অ্যান্ড খোসাটা আমি ভাজতে গেছি। তাহলে অবস্থাটা চিন্তা করেন। এক্সাইটমেন্টের ঠেলায় আমি আজকে উল্টাপাল্টা সকাল করে ফেলছি। বাট সারাদিন ইনশাআল্লাহ আমরা উল্টাপাল্টা কিছু করবো না। ঠান্ডা মাথায় সুন্দর একটা রাইড অ্যান্ড সুন্দর কিছু ভিডিও আপনাদের জন্য শ্যুট করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা বালু নদীর যে ব্রিজটা ওইটা পার হয়ে দেন ঢুকি নাই বামে ডানে নীলাবাজার কোনো দিকে ঢুকি নাই, কিন্তু এই ল্যাংটার মাজার দিয়ে এদিক থেকে আমরা বাম দিকে ঢুকে যাব। কারণ হচ্ছে সোজা গেলে এক হচ্ছে স্পিড গানের ব্যাপার আছে, আর ওই রোডটার অবস্থা কেমন আমি জানি না। এই কারণে এদিক দিয়ে একটা রাস্তা আছে, যেই রাস্তাটা দিয়ে আমি হেলিপ্যাড দিয়ে সোজা ওদিক দিয়ে যদি বের হয়ে যাই তাহলে হয়তো আমার কাছে মনে হয় কেন যেন একটু শর্টকাট হয়, আর ওই রোডটাও মারতে হয় না। আর ওই রোডে বড় গাড়ি ট্রাকের ভিড়, তো ওই রোডটা যত কম চালানো যায় আমার কাছে কেন যেন মনে হয় ততই ভালো। এই হলো একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার শেয়ার করি, কালকে আমাদের MT-15টা আসছে। MT-15টা যখন আসছে ওটাকে 300 টাকা র্যাপিং চার্জ নিছে, মানে ওটাকে আলাদাভাবে র্যাপ করে প্রোটেকশন দিয়ে আনার জন্য 300 টাকা র্যাপিং চার্জ নিছে। 2800 টাকা ওদের বিল আনা পর্যন্ত। তো বিলগুলো না যাওয়ার পরে ওরা নিয়ে নেয়। তখনই আমার মনে হয়েছে যে আসলে ওদের কোনো ঘাপলা আছে। হ্যাঁ, গিয়ে দেখি আমার বাইকের পেছনের যেই নাম্বার প্লেটের লাইটটা টেল ওইটা ভেঙে ফেলছে। ওটা ভেঙে উধাও করে দিছে, হয়তো খুলেই রেখে দিছে, এটাও হইতে পারে। কারণ ওই জিনিসটা অনেকেরই ভাঙে, হয়তো ভেঙে মানে খুলে অন্য কাউকে দিছে, এরকম হইতেই পারে ভাই। তা আমি বেশ কিছুক্ষণ বললাম ওরা এটার কোনো দায়ভারী নিতে রাজি না। প্রথমে তো টাকাটা নিয়ে নেয় ভাই, কোনো ক্ষতিপূরণ ওরা দিবে না ভাই। কুরিয়ার সার্ভিস খুব বাজে জিনিস। সুন্দরবন কি যেন নাম এদের দিছিলাম ভাই, দিয়ে আমি একটা ধরা খাইছি। মানে খুব বিপদে না পড়লে কেউ বাইক কুরিয়ার করতে দিয়েন না, মানে বাইক কুরিয়ার সার্ভিসে পাঠায় না, এটা খুব বাজে অবস্থা হয়। নট অনলি বাইক ভাই, আমি এর আগে বাইকের তালা এইটাই আইনা আমি ধরা খাইছি জানেন, এটা ভেঙে ফেলছে, রং টং উঠায় ফেলছে। ওরা যে কিভাবে আনে ভাই, খুবই বাজে অবস্থায় আনে। আপনার যত্নের জিনিসটা প্লেনেই যত্নে থাকে না। আমাদের বাংলাদেশি এয়ারলাইন্সের প্লেনগুলোতে, আমাদের দেশের এয়ারপোর্টে লাগেজ গাড়িটা মালপত্র নিয়ে যায়। একটা লোক এতদিন বিদেশ করে আসে, একটা জিনিস কিনে নিয়ে আসে, লাগেজ গাড়িটা উধাও করে নিয়ে যায়। তো আমাদের দেশের অবস্থা এই ভাই, চোরবাট পারে ভরে গেছি আমরা, খুব বাজে একটা অবস্থা। যাই হোক, আমরা এদিক দিয়ে আগে যাইতেছি একটু। আরেকটা রাস্তা আছে ওদিক দিয়ে, যেটা আগে মইজুদ্দিন চত্বর নাম ছিল, এখন মনে হয় স্বাধীনতা চত্বর হচ্ছে নাকি যেন। তো ওদিক দিয়ে যদি বের হয়ে যেতাম আরও একদম উলুখোলা দিয়ে বের হইতে পারতাম। বাট ওটা একটু একটা ব্রিজ টিজ গ্রামের ভেতরে দিয়ে একটু ভাঙ্গা রাস্তা, ওই জন্য ওটা দিয়ে যাই না আর কি। এই রাস্তাটা আমার কাছে ভালো লাগে। দেখেন মানে একটা মনে হয় যে ঢাকার বাইরে এখনই চলে আসছি, এরকমটা লাগে আর কি। যদিও অনেক রেস্টুরেন্ট হয়ে এখন এই জায়গাটাও ভিড়ভাট্টাপূর্ণ হয়ে গেছে, বাট তারপরেও অনেকটা শান্তি। আমরা যারা শহরে থাকি আমরা চেষ্টা করি মাসে 2 মাসে বা সপ্তাহে একবার, আগে তো আসতাম, আর 2বারও আসতাম, রিফ্রেশ লাগে এখানে আসলে। তবে রোডঘাটগুলো অনেক নষ্ট হয়েছে। এই যে দেখেন, এদিক দিয়ে আপনি চাইলেও না সোজা যেতে পারবেন না, রোডঘাটের অবস্থা খুব খারাপ, এগুলা ঠিক করতেছে না। তো যারাই আসবেন, দিনে আসেন রাতে আসেন, একটু আস্তে ধীরে চালায় কন্ট্রোলে রাখেন আর কি। ওই আগের ভাও নিয়ে কেউ যদি আসেন তাহলে ধুম্মাস এখানে যেমন অ্যাক্সিডেন্ট হয়, ওর মধ্যে আপনিও একজন হয়ে যাবেন। আমরা হচ্ছে পূর্বাচলের ভেতর থেকে এখন ওই রোডটা সামনে দেখতে পাচ্ছি, যে রোডটা হচ্ছে কাঞ্চন থেকে গাজীপুর কুবাইল ওই পাশে দিয়ে চলে গেছে একদম। কি যেন বিশ্ব রোড কি বাইপাস রোড কি যেন বলে আর কি ওইখানে। তো ওই রোডের উপরে দিয়ে সম্ভবত এখনও চালু হয়েছে কিনা আমি জানি না, অনেকে নাকি যায় বা যাওয়া যায় এরকম শুনছি। তো ওই দিক দিয়ে গেলে একদম নাকি গাজীপুর গিয়ে তারপরেই নামতে হয়, জানি না আমি ব্যাপারগুলা। তো নিজ দিয়ে আমি চলাফেরা এর আগেও করছি,
এই সমস্ত মোড়গুলোতে হর্ন দিবেন, কারণ লোকাল লোকজন চালায় তো, ওনারা ধুমধাম চালায়, আর আমরা তো স্পিডে থাকি যারা লং রাইড করি। তো উপরে কোনো গাড়ি ঘোড়া দেখা যাইতেছে না, নিচের রাস্তাটা এখান থেকে দেখতে সুন্দরই লাগতেছে। আমরা লেফটে যাব, চলেন দেখি কি অবস্থা। এই রাস্তার একটাই সমস্যা, বড় বড় ট্রাক অ্যান্ড এইগুলা অহরহ চলতে থাকে। এছাড়া এই নিচ দিয়ে এগুলা দিয়ে পার হওয়াটাও একটা রিস্কি, পার হয়ে বেরোইতে গেলেই দেখবেন যে বড় কিছু আইসা পড়ছে। তো এগুলা খুব রিস্কি করছে এই ব্যাপারগুলা, এগুলা আসলে নিজ দায়িত্বে পার হইতে হবে। অ্যান্ড এই রোডটা তো সুপার স্মুথ, আমি ভাবছিলাম এই রোড মনে হয় ওই আগের মতোই আছে, বাট অনেক স্মুথ হয়ে গেছে ভাই। ঢাকা টু শ্রীমঙ্গলের রোডটা যদি এরকম হয়ে যেত, মানে এটা যে সুন্দর, তাহলে আমার মনে হয় আমি এখানে টোল প্লাজা মাজা টাইপের কি করে তো একাকার বানায় ফেলছে। তো ওই শ্রীমঙ্গলের রাস্তা যদি এরকম সুন্দর হয়ে যেত, আমার মনে হয় প্রতি মাসে একবার দুইবার আমার শ্রীমঙ্গল যাওয়া হতো। আমার এত ফেভারিট একটা জায়গা, 180 কিলোমিটারের মধ্যে একটা প্লেস, যাইতে লাগে 3 ঘন্টা যদি ঠিকমতো চালায় যান। আসলে 60 120 আর 60, তো 3 ঘন্টায় তো লাগার কথা যদি 60-এ চালায় যান, আর যদি 80-তে চালায় যান আরও কম সময় লাগবে, 2.5 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা। তো জাস্ট রাস্তা সুন্দর না, এই কারণে ওই জায়গাটায় আমরা রেগুলার যাই না বা যাওয়া হচ্ছে না। তবে এই জায়গাটা অনেক সুন্দর। ওই যে প্রথমবার যে ভুল করলাম না, মানিকগঞ্জ দিয়ে গিয়ে দেন টাঙ্গাইল দিয়ে বের হয়ে রংপুর, ওই জায়গার মতো লাগতেছে এই জায়গাটা। প্রত্যেকটা রোড আসলে একই রকম। থাইল্যান্ড যখন গেছিলাম, থাইল্যান্ডের হাইওয়ে বা এক শহর থেকে আরেক শহরে যাওয়ার রাস্তাগুলো এই টাইপেরই দেখছিলাম। তখন আবার বাংলাদেশে এগুলো ছিল না, অনেক আগের কথা বলতেছি, 2017, 18, 19, তখন থাইল্যান্ড যাওয়া আসা হইতো। তো এখন বাংলাদেশও আসলে ওই সেম কাঠামোর জিনিসগুলাই করতেছে। গ্রেট, মানে দেশটা আসলে সুন্দর হইতেছে আস্তে আস্তে। আমরা এখন জাস্ট নিয়মে চলে আসলেই সব কিছু একদম ফাইন হয়ে যাবে। হেই ব্রাদার অ্যান্ড সিস্টার, এখান থেকে হঠাৎ করে ডানে রাস্তায় ঢুকতে দিচ্ছে একটা কিছু লোক দাঁড়ায় আছে, ওনারা ডানে পাস করে দিতেছে। অ্যান্ড এখান থেকে যদি আপনি উপরে যান তাহলে মনে হয় উলুখোলা যায় আর নামার জায়গা পাবেন না। আর যেহেতু আমরা হচ্ছি রাস্তার ওই পারে যাব, সেহেতু আমাদের নিচ দিক দিয়ে যেতে হবে। এখন এই রোড হওয়ার পরে আসলে আমি না খুব একটা চিনি না, তো দেখি আসলে খুব একটা কঠিনও যে হবে তা না, তবে এইগুলা খুব রিস্কি। দেখছেন ভাই, মানে এক হলো পানি কাদা টাদা হয়ে আছে, এটা মানে এই প্রজেক্টের মধ্যে দু একটা ভাই পেয়ারা যতই পাকুক, ওই নিচের যে ফুলের জায়গাটা ওই জায়গাটা কাঁচা থাকবেই। তো এই অবস্থা হয়েছে। যাক, উপরের রাস্তা অনেক সুন্দর। অ্যান্ড এখানে লোকালও অ্যান্ড যে কুকুর টুকুর এগুলা দৌড়াদৌড়ি করবে, এই জন্য নেট দিয়ে দেওয়া হয়েছে। দেখছেন, এটা ওই যে ভালো এক্সপ্রেসওয়ের মতো করছে, যে নেট দিয়ে দিছে, চাইলে একটা বিড়াল কুকুর বা মানুষ এদিক দিয়ে পার হয়ে চলে যেতে পারবে না। এটা গুড, মানে খুবই গুড একটা ডিসিশন হয়েছে, এটা গুড উদ্যোগ, খুবই ভালো হয়েছে এটা। কিন্তু এই যে পোস্টার টোস্টার লাগায় এগুলার মধ্যে এই করে দিতেছে ভাই, মানে আমরা কবে সভ্য হব, আর কবে সভ্য হব? কি অবস্থা! এখানে পোস্টার লাগাইতে হয়েছে, অ্যাড লাগাইতে হয়েছে, মানে প্রচারণা এইখানেও। মানুষের মনে জায়গা না করতে বেড়া এই রাস্তার মধ্যে ঝুলা থাকে। কি একটা অবস্থা! যাই হোক, তবে গ্রামীণ ভাবটা এখান থেকে নষ্ট হয়ে গেছে। বাম পাশে একটা পুকুর দেখলাম, পুকুরটা এমন নিচে পড়ে গেছে, মানে মনে হইতেছে পুকুরটা খুব অসহায়, আর খুব মন খারাপ পুকুরটার, এরকম মনে হইতেছে। যে দেখেন বাগানগুলা মনে হইতেছে অসহায়, ওদের মন খারাপ। যদিও অভ্যাস হয়ে যাবে, একসময় ম্যাচ হয়ে যাবে, দেখবেন যে এই পাশে ভালো রাস্তা, এই পাশে সুন্দর গ্রাম হয়ে যায়। আসলে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। দেখছেন সব কিছু কেমন নিচু হয়ে গেছে, এ পাশে উন্নত হয়ে গেছে। হয় এগুলা। মাটির ঘর কি এদিক দিয়ে যায়? মাটির ঘর, মাটির ঘর উল্টা যাইতে হইব ওই সামনে ডাইনে। ওই না না, আমি ওই রাস্তাটা দিয়ে ঘোড়াশাল বেরোমো, ওই রাস্তাটা এর দিকে, এদিকে। হ্যাঁ, এদিক দিয়ে যায় ভিতরে দিয়ে মিলছে, তাই তো? আচ্ছা, উল্টাই জায়গা, মানে এই যে এই জায়গাটাই, বুঝছেন, এখানে মাটির ঘর লেখা ছিল সোজা, কিন্তু সোজা গেলে আপনাকে ঘুরে আসতে হবে, দেখলাম 30 মিনিট লাগবে। আর এখান দিয়ে এতটুকু যদি রং মারছি না, এই রং মেরে আমার বললো যে এই যে একটা দোকানের সামনেই, হ্যাঁ ওই যে পায়েও গেছি, দেখেন ওই যে সামনে রাস্তাটা। তো এই রাস্তার বরাবর কি আসলে একটা পার হওয়ার জায়গা দেওয়া উচিত ছিল না ভাই? আপনাদের কি মনে হয়? আমরা আগে এদিক দিয়ে এসে সুন্দর এদিকে ঢুকে যেতাম, আর এখন কই করছে? অবশ্যই এই রাস্তাটা সম্ভবত বন্ধ করে দিবে, আর পিছনে যে রাস্তাটা বললো ওইটাই হয়তো চলাচলের জন্য রাখবে। দেখেন এক সময় এই রাস্তাটা এত সুন্দর ছিল, আমরা এত মজা করে চালাইতাম, আর আজকে এই রাস্তা মানে অবহেলিত। ভাই অবস্থাটা দেখেন, এখানে পোস্টার লাগায় করছে কি ভাই। ভোরবেলা যখন এইখানে আসতাম, রেসিং ট্র্যাক পুরা ছিল, এটা রেসিং ট্র্যাক, এমন এমন মনে হইতো রাঙামাটি বান্দরবন চলে আসছি। আর এই রাতের বেলা আসলে কুয়াশার মধ্যে মনে হয়তো ভৌতিক কোনো এলাকায় চলে আসছি। সামনে গেলে দেখতে পারবেন ভৌতিক ফিল আছে একটা এই রোডটার মধ্যে, মানে এইখানে না, এখানে তো লোকাল, সামনের মাথাটায়। এই রাস্তাটা সে আগের রাস্তাটা আর নাই, কর্নারিংগুলো আছে।
কিন্তু রাস্তাটা এত বিজি হয়ে গেছে ভাই, এত বিজি হয়ে গেছে, দেখেন অবস্থা কতটুকু রিস্ক দেখছেন। মানে ওভারটেক করতে গিয়ে অটো, ট্রাক অ্যান্ড ওভারটেক করা মানে এটা একটা, আগে আমরা এখানে রেসিং ট্র্যাকের মতো ডানে ভাই কর্নারিং করতে করতে যাইতাম হর্ন দিতে দিতে, যাতে মানুষ বুঝতে পারে যে আমরা আসতেছি, হঠাৎ করে যাতে সামনে কেউ না পড়ে। আর এখন দেখেন এত বিজি এই রোডটার মধ্যে কোনোভাবে ওভারটেক করা, ভাই এটা ওভারটেক করা একটা মুখের কথা না। এখানে যদি কেউ গ্রুপ রাইডে আসেন, যদি একজন আগে চলে যায়, পিছের লোক সামনের জনরে ধরতে যায়, বিপদে পড়বে। আর একটা মানে লং রাইডের একটা টিপস দেই, যদি একের বেশি লোক একসাথে যান, তাহলে যে সামনে থাকবেন সে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি একটা জিনিস ওভারটেক করে আবার আরেকটা করছেন, পিছর লোক কিন্তু আরও অনেক পেছনে পড়ে যাবে সে ওভারটেক না করতে পারলে, এবং তার মাথায় একটা প্রেশার হয়ে দাঁড়াবে যে সামনের লোককে আমার ধরতে হবে। অ্যান্ড বেশিরভাগ সময় পেছের লোক গ্রুপে অ্যাক্সিডেন্ট করে এটা করতে গিয়ে যে সামনের লোককে আমার ধরতে হবে। আর পিছের লোকের জন্য একটা উপদেশ, আপনারা সামনের লোককে ধরতে যান না, উনি আস্তে আস্তে সামনে গিয়ে স্লো করবেই আপনাকে না দেখতে পাইলে। এই কারণে পেছনের লোক স্লো আসেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড সামনের লোক অবশ্যই পেছনের লোককে আবার দেখার জন্য সামনে স্লো করবেন যখন এই জ্যাম জটলা পার হয়ে যাবেন। এতটুকু সিঙ্ক্রোনাইজ এটা নিজেদের মধ্যে করে নিতেই হবে। আমি এরকম অনেক দেখছি ভাই, পিছনের লোক ধুম্মার ধাম পড়ে যেতেছে, মানে স্পিডিং করতে গিয়ে সামনের লোকরে জাস্ট ধরতে গিয়ে। সামনের লোকের স্পিড যদি 60 থাকে, পেছনের লোকের স্পিড অলওয়েজ 80 থেকে 90 থাকে, কারণ সামনের লোক তো কাটায় কাটায় ঢুকে যেতেছে, আর পিছনের লোক একের পর এক ফেল হইতেছে, পেছনে পড়তেছে। এটা হবেই ভাই, 10টা বাইক একসাথে কখনো পার হইতে পারবে না, একটা দুইটা বাইসা যাবেই, বা দুইটা পার হবে, বাকিগুলা বাইসা যাবেই। এই যে আমি পার হয়েছি, আমার পেছনে কেউ থাকলে হয়তো বা পার হইতে পারতো না, তার পেছনের জন্য এই যে এই অটোর কারণে পার হইতে পারতো না। পরে কি হইতো, তার জন্য অ্যাসাইনমেন্টটা টাফ হয়ে যেত যে আমাকে ধরতে হবে। এগুলা করতে যায় ঝামেলা হয়। আর অনেক সময় সামনে যে থাকে সে নিজের গুরু দেখাইতে গিয়ে যে আমি অনেক কিছু পারি, আমি অনেক কর্নারিং পারি, এগুলা করতে গিয়ে উইরা যায়, এরকম ঘটনাও ঘটে। তবে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে দেখবেন লিডার না, পেছনে যে থাকে, বা দুজনের মধ্যে পেছনে, বা তিনজনের মধ্যে পেছনে, বা মাঝখানে, মানে এই ধরনের লোকগুলা দেখেন অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি এদের সাথে হয়। একটা রাস্তার কথা বলছিলাম না, রাতে প্রচুর ভয় লাগে। শীতের দিনে আসলে এই গাছের পাতাগুলা পড়ে যায়, অ্যান্ড এই গাছের কাণ্ডগুলা মানুষের মতো দাঁড়ায় থাকে, অ্যান্ড কুয়াশার মধ্যে ভাই এই গাছগুলা যখন বাইকের আলো পড়ে, শুধু মনে হয় অনেক অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, উকি দিয়ে দাঁড়ায় আছে। ভাই প্রচণ্ড পরিমাণ ভয় লাগছিল আমার একবার ভোরবেলা কুয়াশার মধ্যে, আমি ফগ লাইটটা জ্বালাইছি আর মনে হইতেছে ভূত সব দাঁড়ায় রয়েছে, সেই ভয় পাইছিলাম। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে কালীগঞ্জ পার হয়ে ঘোড়াশাল রোডের দিকে রওনা হয়ে যাবো। রোডটা মানে ওই রোডটা, ঘোড়াশালের রোডটা প্রচণ্ড পরিমাণ রিস্কি একটা রোড, কারণ সিলেট রোড পুরাটাই ভাই এই সমস্ত রোডে অ্যাক্সিডেন্ট হলে মানুষের বাঁচার সম্ভাবনা অনেক কম থাকে। আমি এরকমটা দেখছি, আমারই বন্ধু বান্ধব মারা গেছে। এই কি সুন্দর পুকুর, নাইস পন্ড। চলে আমরা এরপরের ফুটেজটা ওই রোডের নিব। অ্যান্ড ভাই খুব মনে হইতেছে কি রাস্তাটা শর্ট হইতো আর একটু, আজকে রাস্তা আর চেয়ে বেশি মনে হইতেছে শ্রীমঙ্গলের রাস্তায় চালাইতে। এই সমস্ত রাস্তা ভালো লাগতেছে না, আমি এই সমস্ত রাস্তার ফুটেজও আর বেশি আপনাদেরকে দেখাবো না। খুব তাড়াতাড়ি লাফায় লাফায় দেখবেন আমরা শ্রীমঙ্গলের ফুটেজে চলে যাব এইখান থেকে। তবে আজকের ভিডিও রেকর্ড করতে গিয়ে একটা কথা বলতে হয়, তার আগে একটু টাইম আপডেটটা দিই। সময় 1:33, আর আমরা ওই রোডেই আছি। ঘোড়াশাল ব্রিজ হয়তো আর 10-15 মিনিট পরে আমরা পেয়ে যাব। রেগুলার হচ্ছে এই রোডটায় আমি শীতেই চলাফেরা করছি, হয় শীতের আগে নয় পরে নয়, ভর শীতে একদম শ্রীমঙ্গল রোডে বা শ্রীমঙ্গল সিলেট আমার শীতেই যাওয়া হয়েছে। বর্ষায় খুব কম, অ্যান্ড গেলেও আসলে এইভাবে উপভোগ করি নাই আসলে, হয়তো বা এবার অনেক দিন পরে যাচ্ছি, এই জন্য কিনা এত সুন্দর বৃষ্টির কারণে গাছপালা রাস্তায় দুই পাশে সবুজ, সব নতুন পাতা। ভাই মাঝখান দিয়ে রেল লাইনের ওই পারের একটা মাঠ দেখলাম, নিউজিল্যান্ড পুরো, এত সুন্দর সবুজ ঘাস নড়তেছে, মনে হয়েছিল চলে যাই, কিন্তু আসলে যাওয়াটা টাফ। তবে হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা থামবো, আজকের ভিডিওতে আমরা সুন্দর সুন্দর জায়গা দেখলে থামবো এবং ওই ব্যাপারগুলো শেয়ার করব। আর অবশ্যই আজকের ভিডিওটা বড় হবে, এজন্য যদি কেউ মনে করেন যে চা কফি বানিয়ে নেবেন, চা কফি বিস্কিট নিয়ে বসেন বা খাবার টাবার নিয়ে বসেন, ওই এক খাবার শেষ করে আরেকবার দ্বিতীয় খাবারের সময় হয়ে যাবে, কিন্তু আজকের ভিডিও শেষ হবে না। আজকের ভিডিও আমরা অনেক বড় করব, অনেক মজা করব, একদম ঢাকা থেকে বের হওয়া থেকে শুরু করে একদম লাস্ট, ওই রে দেখছেন কি সুন্দর, লাস্ট হচ্ছে শ্রীমঙ্গল রিসর্টে যাওয়া পর্যন্ত। দেখছেন কি সুন্দর ভাই, মাথা নষ্ট ম্যান, বর্ষার পানি আসতেছে, এত ভালো লাগতেছে ভাইয়া, এত ভালো লাগতেছে। মানে মাঝখানে কয়েকটা ঝামেলার কারণে আমার ট্যুরটা একটু বন্ধ ছিল। রংপুর ট্যুরের পরে আমি বলছিলাম যে কন্টিনিউ এই মাসে আমার 7-8টা ট্যুর হবে, বাট মাত্র 2টা দিতে পারতেছি। তবে আরেকটা বড় ট্রিপ হবে এবার, সাজেক, রাঙামাটি, বান্দরবন, ফুল একটা সিরিজ করব, একদম 7 থেকে 10 দিন লাগায় শ্যুটটা করব এবং ভিডিও বানাবো পুরা অনেক বিভিন্ন রকম ইন ডেপথ রিভিউ বলে না, ওরকম
ইন ডেপথ রিভিউ করে নিয়ে আসবো ওই সমস্ত রোডের কি অবস্থা কি। আজকে আসার মূল উদ্দেশ্য শ্রীমঙ্গল রোড। এখন আমি তো ভাই এই পর্যন্ত রোড ভালোই দেখলাম, কোনো খারাপ ওরকম বলার মতো পাচ্ছি না। তো ঘোড়াশালদের পরে ওই সিলেট রোডে ওঠার পরে আসলে ওই রোড কতটুকুই বা দেখি গিয়ে কি অবস্থা, আসলে রোড কতটুকু খারাপ এটাও তো দেখার দরকার, তাই না? ভাই 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 কি একটা অবস্থা, 1:37 আমরা ঘোড়াশাল ব্রিজে চলে আসছি। ওই রোডটা আগে আমার কাছে অনেক বড় লাগতো, কিন্তু আজকে কেন যেন রোডটা অনেক সুন্দর লাগলো। আর নদীর পানি আজকে পুরো ঘোলা অ্যান্ড সুন্দর অ্যান্ড একদম সতেজ, ঘোলা বাট সতেজ। মানে বর্ষার পানি আসতেছে তো, স্রোত অ্যান্ড সব মিলে নদী একদম যৌবনের টুম্বুর। ও ওয়াও, আজকে সবই মানে কেমন যেন পজিটিভ ভাইব দিচ্ছে ভাই, ফুল পজিটিভ ভাইব দিচ্ছে। এরকম পজিটিভ ভাইব মানে আমি কেন যেন আজকে শ্রীমঙ্গল ট্রিপটা একটু স্পেশাল লাগতেছে। আই ডোন্ট নো ওয়াই, বাট সামথিং স্পেশাল। রোড ঘাট প্রকৃতি সব কিছু অনেক বেশি স্পেশাল। আর সামনে টোল প্লাজায় বাম দিক দিয়ে বের হয়ে যাওয়া যায়, তো অযথা কেউ টোল দিতে যায় না। আপনি চাইলে টোল দিতে পারবেন, কিন্তু বাইকের জন্য যাওয়ার জায়গা আছে, ওইখান দিয়ে বাইক বের হয়ে গেলে বাইকের টোল দেয়া লাগে না আর কি। তো এই হচ্ছে সোজা জায়গা যেখানে গেলে আপনাকে টোল দিতে হবে। আর এই হচ্ছে বাইক, লোকাল বাইকারদের জন্য একটা জায়গা করে দিছে যেখান দিয়ে গেলে আপনাকে কোনো টোল দেয়া লাগবে না, আপনি এদিক দিয়ে সুন্দর বের হয়ে যেতে পারবেন। আর ওদিক দিয়ে গেলে ভাই বাইক হোক যাই হোক ওখান দিয়ে গেলে টোল দেওয়াই লাগবে। দেখি সামনের এই জায়গাটায় হয়তো আমরা ছোটো একটা ব্রেক নিব, মানে অনেকক্ষণ চালাইছি, 43 কিলো আর ওদিকে হয়তো 7-8 কিলো, 50 কিলোর উপরে। তো প্রতি 50 কিলোতে আসলে একটা ব্রেক দেওয়া উচিত, তাহলে না ট্যুরটা অনেক মজার হয়। আর ওই যে 100, 120, 200 কিলোতে ব্রেক দিবেন, ট্যুরটা সাজার হয়ে যায়, মানে ওইটা আর ট্যুর থাকে না। আর ঘর থেকে বেরিয়েছি মানে ঘুরতে বেরিয়ে গেছি, তো বিভিন্ন জায়গায় থামতে হবে, কলা দেখলে খাইতে হবে, চা দেখলে চুমুক দিতে হবে, ব্যাপারটা এরকম ইন্টারেস্টিং করতে হবে। বাধ্যতামূলক না তো, তাই না? ঘুরতে বেরোইছি মানে নর্মাল জীবন থেকে বের হয়ে গেছি, ব্যস্ততা থেকে বের হয়ে গেছি, তো চিল থাকতে হবে আর কি। ওরে খেলা তো ফাইনাল, জুস মুস পইরা ফাইটা নাকি জুসের প্যাকেট, বুঝেন ব্যাপারটা? ট্রাকে ওই যে ঠিক মতো বাঁধে না, অ্যান্ড ভালো যে পেছনে কেউ ছিল না, পেছনে কেউ থাকলে তো হে অবস্থা দেখছেন ভাই, মনটা খারাপ হয়ে গেল। এগুলা কি সব ভরা না খালি কে জানে। অ্যান্ড সরাইতেছেও না, দেখেন কেউ সরাইতেছে না, দামার দাম ফাটতেছে, ভিতরে থেকে জুস বের হইতেছে। কোনো অ্যাক্সিডেন্ট কি হয়েছে কি না? এই জন্য আমি একটা কথা সবসময় বলি না, যে সমস্ত বাইকের মধ্যে ব্যাগ বাঁধা থাকে বা যে সমস্ত ট্রাকের মধ্যে বড় বড় জিনিসপত্র থাকে ওগুলার পিছনে চলাফেরা করবেন না। তো এই যে দেখেন অবস্থা, মানে কি পরিমাণ মাল উঠাইছে যে দড়ি ছিঁড়া রাস্তার মধ্যে পড়ে গেছে ভাই, কি পরিমাণ মাল উঠাইছে। ট্রাকের অবস্থা দেখেন না, মানে এই হলো অবস্থা। তো এই যদি হয় অবস্থা, তাহলে আপনি রোডে সেফ কোন দিক দিয়ে থাকবেন? আপনি না হয় ভালো মতো চালাইতেছেন, ওর উপরে থেকে একটা বস্তা এসে আপনার উপরে পড়লো, তাহলে আপনি কীভাবে ভালো থাকবেন বলেন তো? একটু ব্রেক নিতে চাইছিলাম, মুডটাই নষ্ট হয়ে গেছে। পানি অনেক সুন্দর, চলেন সামনে কোথাও গিয়ে ব্রেক নেই, কি আর করার। মেবি আমরা পাঁচদোনা মোড়, যে ওই মোড়ের খুব কাছাকাছি চলে আসছি। এতক্ষণ মোটামুটি শান্তিপূর্ণভাবেই আসতেছিলাম ঘোড়াশাল ব্রিজ থেকে ভাটপাড়া হয়ে এই জায়গাটা পর্যন্ত। বাট এখান থেকে একটু ঝুট ঝামেলা। এখান থেকে কাশপুর ব্রিজ 39 কিলোমিটার, ভৈরব হচ্ছে 40 কিলোমিটার, আর সিলেট হচ্ছে 201 কিলোমিটার। বাবা দূর আছে এখনও। কিন্তু শ্রীমঙ্গল কত কিলো এটা দেয়া নেই, কারণ শ্রীমঙ্গল আসলে এই রোডেই পড়ে না, এই রোড থেকে ডানে চলে যেতে হয়। শ্রীমঙ্গলটাকে আসলে কেন যেন একটু এটা কি অবহেলিত হিসেবে রাখে নাকি, মাইলস্টোন নাই মেইন রোডের মধ্যে শ্রীমঙ্গলের কোনো। আসলে সিলেটের একটা এরিয়া তো, এই জন্য হয়তো এভাবেই করছে। যাই হোক, অল্প সময়ের মধ্যেই চলে আসতে পারছি। 2টা বাজে, 12টায় বেরোইছি, 2টা বাজতে 10 মিনিট বাকি, মানে 1:50 বাজে। 1 ঘন্টা 50 মিনিটে এতটুকু আসাটা নট ব্যাড, ঠিকই আছে, মানে এভারেজ। স্লো চালায় আসছি তো, এরকমই হওয়ার কথা আর কি। এখন বাকি এখান থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে বাকি রাস্তা, কারণ এর মধ্যে আমার ব্রেক থাকবে, ফুড ব্রেক থাকবে, ও সময় লাগবে। খুব যে তাড়াতাড়ি চলে যেতে পারবো এটা বললে ভুল হবে, তবে ইনশাআল্লাহ আমরা দিনের আলো থাকতে থাকতে শ্রীমঙ্গল সিটিতে ঢুকতে পারবো বলে আমি আশা রাখতেছি। বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ সহায় হবে। অ্যান্ড এখনও পর্যন্ত রোডঘাট যেটা দেখতেছি ওইটাকে খারাপ কোনোভাবে আমি বলতে পারতেছি না, কারণ লাস্ট 5-6 বছর ধরে টানা আসতেছি তো, এর চেয়ে ভালো রোড আমি কখনো পাইনি। আসলে 5-7 বছর বললে ভুল হবে, আরও আগে থেকে আসতেছি, তবে এর চেয়ে ভালো রোড আমি পাই নাই। আসলে নরসিংদী শহরের আগের যে এরিয়াটা, এখানে রাস্তা আগের চেয়ে একটু মোটা হয়েছে। ওই যে সাইডে হচ্ছে বালু টালু দিয়ে এগুলা এখনও ভেঙে
দখলে আনতে পারে নাই, বিল্ডিং টিল্ডিং এখনও রয়েছে, এই জন্য এই রোডের কাজ আসলে হয় নাই। তো কাজ না হওয়াতে এই যে বালু দেখেন ভরা, কাজ না হওয়াতে রোড এটা আগের মতোই আছে। কিন্তু যেই সমস্ত জায়গাগুলো সম্ভবত রোড মোটা করা হয়েছে ওই সমস্ত জায়গায় সম্ভবত ঝামেলা। আর আমার যেটা মনে হয় যে আসলে রোড যে ভাঙ্গা এই ব্যাপারটা আমি মনে হয় ব্রিজের এই পারে খুব একটা বুঝবো না, মানে যে ভৈরব ব্রিজ ওর এই পারে হয়তো খুব একটা বুঝবো না, ওই পারে গিয়ে হয়তো বুঝবো। আর ওই পারে রাস্তাই বা কতটুকু, আর এই পারে রোড তো এমনই ছিল। এই যে লাস্ট যখন গেছি ইটের সলিং টলিং দেখছিলাম হচ্ছে কি যেন ইটা খোলার ওই দিকের কিছু ব্যাপার স্যাপারে, আর এদিকে রোডগুলো নতুন হয়েছে। তো নতুন রোড হইলে ইটের সলিং এগুলাই মনে হয় ও না রে সামনে তো মারছে। আচ্ছা এই হইলো অবস্থা, এই জন্যই রাতে আসতে না বলছে যে মাটির রাস্তা টাস্তা। হ্যাঁ ঠিক আছে, রাস্তারে যতই ভালো বলার চেষ্টা করি না কেন, রাস্তা আসলে ওস্তাদ রাস্তা তো ভালো না। রাস্তারে যা ভাবছিলাম রাস্তা তো আসলে তা না, রাস্তা তো এরকম ভাই। এই যে যা দেখতেছেন একদম পুঙ্খানুপুঙ্খানু রূপে দেখায় দিব ভাই যে ঢাকা শ্রীমঙ্গলের রাস্তার বর্তমান অবস্থা কি। পাম্প টাম্প দেখেন কই চলে গেছে, অবস্থা আসলে খুব একটা ভালো বললে ভুল হবে ব্রো, অবস্থা এরকম। তবে হ্যাঁ এই জায়গাটা আবার হয়ে গেছে। এটা হয়েছে কি জানেন, ওই যে 300 ফিট না সরি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আমরা আগে যখন যাইতাম, ওটা যখন হচ্ছিল তো তখন খুবই বাজে অবস্থা ছিল। সেম যেহেতু এটাও ভালো কিছু হতে যাচ্ছে, তো এইটাও এখন বাজে অবস্থা থাকবে, এটা নর্মাল। আর এর মধ্যে ড্রাইভিং শেখায় ভাই, হে ওই পুরা পাকা ড্রাইভার। আরে ভাই ঘাইমা এসি না ইমনি বয়ে রইছে, মাই গাড। ও এক্সপ্রেসওয়ে পুরা উপরে দিয়ে মনে হয় ব্রিজ টিজ দিয়ে পার করে দিবে ভাই, এটা হবে। তবে আগামী 3 থেকে 5 বছর এলাকার লোকজনের প্রচণ্ড পরিমাণ কষ্ট হবে, মানে আমরা যারা এদিকে যাই আমাদেরও প্রচণ্ড পরিমাণ কষ্ট হবে। তবে 5 বছর পরে গিয়ে এটার সুবিধা ইনশাআল্লাহ সবাই আমরা ভোগ করব। অ্যান্ড যা হয় আসলে ভালোর জন্যই হয়, ডেভেলপমেন্ট হওয়ার টাইমটা খারাপ বাট ভালোর জন্যই হয়। আর আমি একটা কথা সবসময় বলি না, যে আমাদের এই জেনারেশন এবং এর আগের এবং পরের, বিশেষ করে আমরা এবং আমাদের পরের জেনারেশনটা, আমরা হচ্ছে উন্নয়নশীল জেনারেশন ভাই। আমরা শুধু উন্নয়ন হইতেই দেখা যাবো, এগুলো ফল ভোগ করতে পারবো না। একের পর খালি দেখবো যে রাস্তাঘাট ভাঙ্গা এই সেই, খালি উন্নয়নই হবে। তো এরা হয়তো বা সব জেনারেশনই এরকম, শুধু উন্নয়নই দেখে গেছে, উন্নয়ন আর মানে হওয়ার পরে ভোগ করতে পারে না। এই একটা ভোগ করতে করতে আরেক উন্নয়ন শুরু হয়ে গেছে, আবার প্যারা। তো লাইফে তো প্যারা শেষ হবে না, এটাও তার একটা অংশ ভাইবা। এই যতটুকু রাস্তা ভালো আছে এটা এনজয় করি। ওই একটা ওভারটেক করতে পারলে মনে হইতেছে যে সোনার হরিণ মনে হয় ধরে ফেললাম। রাস্তায় এত রাশ, অবস্থা পুরা বাস। হ্যালো হ্যালো ভাই, প্রচণ্ড পরিমাণ বাতাস, ধুলা দেখছেন, আমার বাইক দাঁড়ানোর অবস্থায় পড়ে যেতে চাইছিল। আর এই যে দেখেন অবস্থা, রাস্তা আসলে অনেক ভালো হইতেছে, অনেক ভালো। এই কারণেই আমরা এই খারাপটুকু এখন সহ্য করতেছি। ওই যে রাস্তা, এই যে রাস্তার মধ্যে হচ্ছে মেন রাস্তা, তার মানে একসময় হয়তো আমরা উপরে দিয়ে চলে যাব হচ্ছে ওই সিলেট এলাকায়। ভাই প্রচুর বড় প্রজেক্ট তো এগুলা, দেখছেন শ্রীমঙ্গল যাওয়া বা সিলেটের যাওয়ার রাস্তা, সেই আগের রাস্তার কোনো ভাও আছে? আগের রাস্তা ছিল এনদিয়া, হয়ে গেছে এনদিয়া। এই লাস্ট যখন এদিকে আসতাম নরসিংদী শহরের যে এইখানে দেখতাম ভাঙ্গাচূড়া। তো ভাঙ্গাচূড়া যে আসলে এই জন্য ভাঙ্গাচূড়া এটা তো তখন বুঝতাম না। নরসিংদী বাজারে যে বাজে অবস্থা দেখছি রাস্তার, বলতাম যে আরে কী করতেছে, টিন দিয়া ঢাইকা কী করতেছে। আর এই সাইড ভাঙ্গার পরে তো আমি আসিই নাই, কত বড় ফ্লাইওভার বা ওভারপাস যেটাই বলে হয়ে গেছে। গ্রেট ভাই গ্রেট, মানে সুপার। এটা আগের সরকার এখনকার সরকার যেভাবে প্ল্যান হয়েছিল ভাই, সবচেয়ে বড় কথা আমাদের জনগণের জন্য যেটা ভালো এটা যেই সরকার করে আমরা তাকে সাপোর্ট দিব। আমাদের জনগণের জন্য খারাপ এইটা যদি বিরোধী দল বা সরকারি দল কেউ করে তাহলে ওইটাতে আমাদের সাপোর্ট থাকবে না, এটা হলো সবচেয়ে বড় কথা। কিন্তু ওই ব্রিজটা এদিক দিয়ে এসে বিল্ডিং দেখা তো নাই হয়ে গেল, নাকি এদিক দিয়ে মনে হয় নিচে নামবে। ও না, পিলার টিলার আছে, এখনো রেডি হয় নাই তো ওই জন্য বোঝা যেতেছে না। তবে এই বিল্ডিংগুলোর কথা চিন্তা করেন, একসময় ওনাদের বিল্ডিং ছিল, রাস্তা ছিল নিচে, এখন দেখবে যে বিল্ডিংয়ের পাশ দিয়ে গাড়ি যায়। ভাই আসলে কার লাইফে কখন কি হবে এটা আগে থেকে বলা যায় না। অ্যান্ড নরসিংদীর এই যে মেইন বাজার, এটা জেলখানার মোড় বা শাপলা মোড় এটাই মনে হয় বলে, এরিয়াটা আসলে আগের মতোই রয়ে গেছে। হ্যাঁ মাঝখান থেকে ব্রিজের পিলারগুলো উঠে আসছে, বাট এই যাওয়ার রাস্তাটা না ভাঙ্গা চূড়া ওই অবস্থায় রয়ে গেছে। তো এই জন্য আসলে যারা বলছে যে রাস্তা খারাপ, ঠিকই বলছে। এখন আমরা তো অনেক আগে থেকে আসি, আমরা এই রাস্তা খারাপ হইতে দেখছি, আস্তে 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 এই রাস্তাটা খারাপ হয়েছে, আমাদের কাছে অত বাজে লাগে না। বাট যারা নতুন আসছে, যারা হচ্ছে চিটাগাং কক্সবাজার বা ভালো ভালো রোডগুলোতে চলে, এক্সপ্রেসওয়েগুলোতে চলে, হয়তো রংপুর এই টাঙ্গাইল বা এরকম যে রাস্তাগুলো আছে বরিশাল বা ওদিকে যায় আর কি ফরিদপুর,
তাদের কাছে এই রোডটা আসলে খারাপই লাগবে। ওইভাবে চিন্তা করলে আমি রংপুর থেকে কিছুদিন আগে আসছি, আমার কাছে তো এটা কোনো রাস্তাই মনে হইতেছে না, মনে হইতেছে এরা ডাস্টবিন বানায় রাখছে, সত্যি কথা। বাট আমরা তো পুরানো লোক, মানে সে আগের স্মৃতিগুলো তো আছে যে এই রোডে কীভাবে যাইতাম, কে কে একসাথে গেছি, তো ওইগুলা স্মৃতিচারণ হয়, ভালো লাগে। আগে এক সময় ওইটা ছিল রাস্তা, এখন এদিক দিয়ে যাইতেছি, তো এই আর কি। অনেক কিছুর অনেক পরিবর্তন দেখছি, তো পুরানো জিনিসগুলা ফিরে ফিরে পাই আর কি এই সমস্ত রাস্তা দিয়ে যখন যাই। ওই যে পুরানো রাস্তা আর পুরানো ব্রিজ, দেখেন কত চিকন রাস্তা, ব্রিজটা দেখেও মনে হইতেছে বাচ্চা একটা ব্রিজ। আর এখন এইখানে এক সাইড, ওই সাইডটা এখন রেডি না, এক সাইড, তারপরেও আগের পুরানো রাস্তার চেয়ে অনেক বড়। এটা যখন বোথ সাইড হবে অনেক সুন্দর হবে। শহর অলরেডি নরসিংদী আমরা পার হয়ে গেছি, আমরা ভৈরবের দিকে রওনা হয়েছি, এখনও নরসিংদীর ভেতরেই আছি, পার হয়ে একদম বের হয়ে যাই নাই যদিও, আমরা জাস্ট ভৈরব ব্রিজের অপেক্ষায় আছি এখন। তো চলেন, এই দিকের রাস্তাঘাট একটু আগের মতো ফ্লেভার পাওয়া যাচ্ছে। হঠাৎ করে মনে হইলো কি স্বপ্ন থেকে মনে হয় জেগে উঠলাম। দেখেন সেই আগের রাস্তা, কোনো চিহ্ন নাই উন্নয়নের, একদম পুরানো ভাব। বাট এগুলা ঠিক করতেছে না, যে ইট বিছাইছে ঠিকই, কিন্তু পিচের কাজ আর হচ্ছে না। এগুলারই মনে হয় আসলে যারা আসছে তারা বলে যে খুবই খারাপ, খুবই খারাপ। বাট আমার কাছে অতটা খারাপ মনে হচ্ছে না এখনো পর্যন্ত, সত্যি কথা। মনে হচ্ছে এতটুকু মেনে নেওয়া যায়। আর আমি যে বাইক নিয়ে আসছি এটার সাসপেনশন এত ভালো, সত্যি কথা। আমি না এগুলা শিবপুর আর 12 কিলো, আমি এগুলো আমার আমলেই নিতেছি না, কোনো ঝাঁকি মাকি কিচ্ছু আমার ফিল হইতেছে না। বাট নেগেট স্পোর্টস বাইক বা কিছু যদি নিয়ে আসতাম আজকে বুঝাই দিত। স্পোর্টস বাইক যদি নিয়ে আসতাম তাহলে আকাশ ভরা তারা হয়ে যেত, এখান থেকে আমি হয়তো রেস্ট নিয়ে বাসায় ফিরতে হইতো। বাট বুঝতে হবে কোন রোডের কোন বাইক, এটা মাল। নরসিংদী শহরটা পার হয়েছি, বাইক রাখছি ওইখানে, আর পেছনে দেখছি কলা। ঘটনা হলো কি, নরসিংদীর কলা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত কলা। মানে এটা ছোটোটা খাবেন, ছোটো আমি দেখাইতেছি কোনটা। এই কলার টেস্ট বাংলাদেশের আর কোনো কলার সাথে মিলবে না। এই কলাটা নরসিংদী পার হওয়ার সময় কখনো যদি দেখি, এই কলা দেখলে আমি দাঁড়ায় যাই। কলাটা হলো এটা হলো নরসিংদীর যেটা সাগর কলা। আরও অনেক কলাই আছে, বাট নরসিংদীর সাগর কলাটা হচ্ছে এটা বাংলাদেশের স্পেশাল একটা জিনিস। এটা যারা জানে তারা জানে, আর যারা মনে করে যে বড় হইলেই ভালো তারা দেখা যায় হাইব্রিডটা খায়। এই কলাটা দেখা দাঁড়ায় গেছি, 2-3টা মাইরা দিব এরকম ইচ্ছা আছে, এরপরে আবার রওনা হবো আর কি। তবে রোডঘাট না অনেক ফাঁকা, আমি ক্যামেরা ঘুরায় দাঁড়ান দেখাইতেছি। এই পাশটা হচ্ছে সিলেট, অ্যান্ড এই পাশ থেকে আমরা আসছি ঢাকা। ফুল ব্যাপারটা আগের রোড, এইগুলা মানে একই রকম ফিল, ওরকম আহামরি বাজে কিছু পাইতেছি না। তবে হ্যাঁ, বাজে কিছু যে পাবো এটার একটা আভাস খুব ভালোই পাইতেছি। সামনে বাজে কিছু বা রাস্তা খারাপ পাবো, আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। দেখাবো আজকে সব কিছু দেখাবো, তার আগে একটু কলা খেয়ে নিই। আমরা এখানে একটু চা খাবো। চাগুলা হচ্ছে দেখেন যে কয়লা, এই কয়লার চুলা না এটা ভাই, কয়লার চুলাতে চাগুলা বানানো হয়েছে। এখন বলতে পারেন যে কয়লার চুলায় চা আর নর্মাল চুলায় চাতে পার্থক্য কী? দেখবেন যে মুরগি টুরগি বারবিকিউ বা এগুলা করলে কয়লা দিয়ে আবার ঢাইকা রাখে হলো স্মোকি ফিল দেওয়ার জন্য। হাতে কলা লেগে রয়েছে কয়লার কথা বলতে বলতে, স্মোকি ফিল দেওয়ার জন্য কয়লা দিয়ে ঢাইকা রাখে। তো এই কয়লা দিয়ে রান্না করলে হচ্ছে রিয়েল স্মোকি ফিলটা আসে, যেটা হলো এখন শহরে নর্মালি রান্না করে কয়লা দিয়ে ঢাইকা স্মোকি ফিলটা ঢুকানো হয়। তো চার মধ্যে হচ্ছে সেই তান্দুরি স্মোকি ফিলটা পাওয়া যাবে। এটা গ্যাসের চুলা বা ওইগুলাতে এই ফিল বা এই টেস্ট অসম্ভব। ব্রেকটা নিয়েছিলাম হাসান হোটেল, বিসি কামতলা, কারারচর, শিবপুর, নরসিংদীতে। কলাগুলা বেশ টেস্টি ছিল, টেস্ট মোটামুটি নেওয়া ডান। চলেন এবার আস্তে ধীরে আমরা বের হওয়ার ধান্দা করি। এটা আবার খুলে গেছে কেন? চাক্কায় মাক্কায় ঢুকলে সমস্যা, এগুলা অলওয়েজ এভাবে কভার আপ রাখতে হবে, চাকায় ঢুকে গেলে পড়ে যাবেন। আবার একটু মেঘলা হয়ে গেছে, ব্যাপার না, ইনশাল্লাহ আমরা পৌঁছায় যেতে পারবো এর আগেই। হালকা হালকা হচ্ছে বৃষ্টি, একবার পাইতে পারে, ব্রেক নিয়ে নিব। ইটা খোলা কি চলে আসছে কিনা শিওর না আমি। এখানে ইটা খোলার কাছাকাছি চলে আসছি, বিকল্প রাস্তা করে দেওয়া হয়েছে। কীরকম যেন অচেনা অচেনা একটা ব্যাপার। কলা খাওয়ার পরে এনার্জি ঠিক আছে। অ্যান্ড হ্যাঁ, ইটা খোলার মানে যে চেহারা, ইটা খোলার চেহারা আর ইটা খোলার মতো নাই। ইটা খোলার চেহারা হয়ে গেছে ভিন্ন। দেখেন এদিকে রোড ঘাট, এখানে একটা গোল চত্বর ছিল, এইগুলা নাই। তবে এখন ইজি হয়েছে, আগে হারায় ফেলতাম সিলেটের রাস্তা, এখন অনেক ইজি হয়েছে। ইজিলি মানে এই রাস্তাটাই একদম আপনাকে সিলেট রোডেই নিয়ে যাবে আর কি। যাক, আমরা ভৈরব দেখতেছি 30 কিলোমিটার, আর যে স্পিড নিয়ে আমরা চালাইতেছি 30 কিলো যেতে 20 থেকে 25 মিনিট লাগবে। সময় তো অনেকক্ষণ বলি না, কয়টা বাজে আসলে দেখতেও তো পারি না রোদের কারণে। 2:35 বাজে, তার মানে 3টা বাজবে আমাদের ভৈরব ব্রিজে যাইতে। 3টা যদি বাজে, 3, 4, 5, 6,
আরও 3 ঘন্টা হাতে থাকবে, তারপরেও ও গ্রেট। মানে আমরা দিনের আলো থাকতে চা বাগান আপনাদেরকে দেখাইতে পারবো ইনশাআল্লাহ। তবে এইদিকে এই রাস্তা ঠিক করছে ভাই, এই রাস্তা যে বাজে ছিল লাস্টের বার যে আসছি, এখনও পর্যন্ত যদি রোড নিয়ে কিছু বলতে বলেন আমি একটা কথাই বলবো যে রোড যথেষ্ট পরিমাণ ভালো। শ্রীমঙ্গল সিলেট এই পর্যন্ত যথেষ্ট পরিমাণ ভালো। এখন বাকিটা আসলে সামনে গেলে বলতে পারবো। কারণ এটা আগের চেয়ে এই রাস্তা অনেক বেশি ভালো হয়েছে, অনেক বেশি। নাইস ফিল হ্যাভি নাইস ফিল পাচ্ছি আজকে, সত্যি কথা ভাই। একা একা রাইড করতেছি তো কথা বলার কেউ নাই, তো আপনাদের সাথে মাঝে মধ্যে একটু মজা নেই ভাই। এইখানের রাস্তা তো মনে হইতেছে যে কোনো ভালো রাস্তা দিয়ে আমরা যেতে। ঢাকা সিলেট হাইওয়ে এত সুন্দর, এটা আমি আমার লাইফে দেখি নাই। প্রথম যখন আসছি তখন মনে হয় এরকম ছিল, অনেক আগের কথা। বাট এই লাস্ট যতবারই আসছি এত সুন্দর ঢাকা সিলেট হাইওয়ে আমি কখনোই দেখি নাই। আর এটা তো রোডের একটা পাশ, দেখেন যখন ফুলটা হয়ে যাবে, যদিও এখন ঘাস হয়ে গেছে, ফুলটা হয়ে গেলে অনেক সুন্দর হবে এই রাস্তা। চলেন হালকা পাতলা একটু টানি, যেহেতু রাস্তা ভালো পাইছি। অন্ততপক্ষে 70-75 পর্যন্ত রাখি এবার স্পিড। আগে এইভাবে চালায় যেতাম ভাই, ভাঙ্গাচুরার মধ্যে দিয়েও। এবারও ইনশাল্লাহ যেতে পারবো। অনেক গ্রেট, মানে অনেক ভালো ফিল হচ্ছে এবার আমার। দেখছেন দোকানগুলো, দেখছেন আমি এরপরেও দেখাবো। এই যে দেখেন দোকানে কাঁঠাল, লটকন এগুলো আছেই। এদিকে লটকনের চাষ প্রচুর হয়, অনেকেরই লটকনের বাগান আছে বা বাড়িতে হয়তো 2-4-5টা লটকনের গাছ আছে। আর সামনে একটা বাজার আছে, কি যেন নাম, এখানে সকালে লটকন আর কাঁঠালের বিশাল বাজার বসে। তো নরসিংদী এবং বেলাবো এই সাইডটা হচ্ছে লটকন আর কাঁঠালের জন্য বিখ্যাত। সাফার থেকে শুরু করে এই সাইডটা কাঁঠালের জন্য আর লটকনের জন্য আসলে নরসিংদীটা খুব বেশি বিখ্যাত। এই যে এই সমস্ত বাজারগুলোতে এখনও কাঁঠাল উঠে আছে। আর সকালবেলা আমি যখনই আসছি ভোরবেলা দেখছি যে এই কাঁঠালের পাইকারি মানে হাট টাইপের যে বসে, এই যে এটাও কিন্তু কাঁঠালের দোকান আর লটকনের দোকান এখন অফ হয়ে আছে। রাস্তার পাশে যার বাড়িতে তারা হয়তো বাড়ির পাশে একটা দোকান দিয়ে দেন, এগুলা টুকটাক করে বিক্রি করে কিছু মানে জীবিকা বা আয় এগুলা করতেছে আর কি। ভাল লাগে। মানে আসলে ভ্রমণ এমন একটা জিনিস, আপনি এক সময় এক শহরে যাবেন, এক এলাকায় যাবেন, দেশের ভেতরে বিভিন্ন এলাকার যে বিভিন্ন ফিল, বিভিন্ন রকম তাদের রুজি রোজগার, এগুলার যে ব্যাপার, এই কাঁঠাল গাছে বড় বড় কাঁঠাল ধরে আছে বা এই জিনিসগুলো দেখতে খুব ভাল লাগে। তাদের জীবিকা নির্বাহের সিস্টেম, তাদের সরলতা, তাদের চতুরতা, সব কিছুই আসলে এক এক রকম, এক শহর। আর ভিতরে কিন্তু অনেক সুন্দর ভাই। আমরা তো আসলে রাস্তা দিয়ে শুধু চলে যাই, কিন্তু রাস্তা থেকে একটু ডানে বায়ে যদি একটু নেমে আপনি একটু সময় দেন তাহলে এটাও অনেক বেশি সুন্দর। কিন্তু সুন্দরের সাথে সাথে আকাশ কালো হয়ে হালকার উপরে ঝাপসা টেনশন আমাকে দিয়ে দিতেছে। এই জিনিসটা একটু মানে মাথায় রাখতেছি। ঠান্ডা বাতাসও পাইতেছি। আর দিন হওয়ার কারণে রাস্তায় গর্ত আছে ভাই, ছোট একটা ইটের সমান এই টাইপের গর্ত আছে। তো কিছু জুবানো হয়েছে, কিছু জুবানো হয় নাই। এগুলা দেখে পার হইতেছি। বাট রাত হইলে একটু ঝামেলা হয়ে যেত, এটা সত্যি। আর এই সেই বাজার যেখানে হচ্ছে সকালে হাট বসে, দেখেন অনেক পাতা পড়ে আছে। তো বাজারটার নাম আপনারা যদি কেউ জানেন কমেন্টে জানান। এই যে লটকনের বাজার, কাঁঠালের বাজার, এগুলা এখানে হচ্ছে পপুলার। মানে ওই যে লটকনের গোডাউন, এটা মানে আড়ত। এই যে এখানেও লটকনের আড়ত, হলুদের আড়তও দেখলাম একটা। যাই হোক, শায়েস্তাগঞ্জ হচ্ছে 89 কিলো, মৌলভীবাজার 139 কিলো, সিলেট 176 কিলো মেবি যার একটা দোকান। ভাই অহরহ সে লাগে ভাই। আসবেন, এদিকে আসবেন, খুব ভালো লাগবে ভাই। রোডঘাট অত খারাপ নাই। যে দেখেন এগুলা ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, তো একটু অমসৃণ, একটু লাফায়, বাট যে চলা যায় না যে তা না। তবে যে বাইকটায় আসবেন ওটার সাসপেনশন যাতে এরকম আমার বাইকের মতো ভালো হয়। খারাপ সাসপেনশনের বাইকে আসলে অবস্থা একটু খারাপ হবে, কারণ এই প্রত্যেকটা ঝাঁকি আপনার ব্যাকবোন ডিস্কে ঝামেলা করবে। আর এটাতে আমি বেশ মজাই পাইতেছি। কেউ ভাইবেন না এই বাইকের প্রমোশন বা এরকম কিছু আমি করতেছি, এমন কিছুই না। এই বাইকের প্রমোশন কিছুই না ভাই, নিজের টাকায় কেনা বাইক আমার। তো আমি এটাই ভালো সার্ভিস কিছু জায়গায় পাই, ওই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং খারাপগুলোও শেয়ার করি। আর এই যে ইট বের হয়ে লাল হয়ে আছে, মানে রাস্তা ছিলে আছে, এই রাস্তা আজকে থেকে ছিল না ভাই, অনেক দিন থেকেই ছিল। লাস্ট 3-4 বছর ধরে এই রোড এমন ছিলাই আমরা পাইতেছি। আর এই আরেকটা বাজার, এই বাজারের নামটা হচ্ছে কামারটেক বাজার বাস স্ট্যান্ড। তো এইখানে হচ্ছে আরেকটা হাট বসে সকালে। এই যে কাঁঠাল অলরেডি উঠাইতেছে ট্রাকে। তো কাঁঠালের বিশাল ব্যবসা হচ্ছে নরসিংদীতে। অ্যান্ড লটকনের সিজনটা কম। এই যে দেখেন কাঁঠালের বাজার। আর বড় একটা স্কুল আছে, কি নাম, সবুজ কিছু একটা নাম, বেশ বড় স্কুল। ও অনেক বড়, সরকারি মেবি। ওকে, চলেন মুভ, সামনের দিকে আগাই।
ভালো লাগতেছে ভাই, এখনো পর্যন্ত অনেক বেশি ভালো লাগতেছে। বললাম না ভৈরব ব্রিজের এই পার পর্যন্ত অনেক বেশি ভালোই লাগবে, এখন ওই পারেরটা বলতে পারতেছি না। ওরে বাবারে GSX-R বললো কি সিলেট মেট্রো ল, এত তাড়াহুড়া ওনাদের, বাবারে বাবা। ভৈরব ব্রিজের বেশ কাছাকাছি চলে আসছি, হয়তো বা সময় হচ্ছে 2:52, আর এখানে এসে রাস্তাটা কীরকম যেন মনে হইতেছে কিছু একটার ভেতরে ঢুকে যেতেছে। দুই পাশে কীরকম কীরকম আস্তে আস্তে জেলখানায় ঢুকে যাচ্ছে কিনা এরকম মনে হইতেছে। এখানে একটা ব্রিজ ছিল অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগতো ব্রিজটা, ফাঁকা জায়গার মধ্যে একদম ব্রিজে উঠলে আকাশটা দেখা যেত। বাট এই ব্রিজটার দুই পাশ এই ব্রিজটা আর থাকবে না, এই ব্রিজটার দুই পাশে একদম বড় ব্রিজ হয়ে এটাকে পুরো ঢেকে দিচ্ছে। ভাই এই ব্রিজটা ওই পাশ থেকে আসার সময় গাছপালার মাঝখান দিয়ে হঠাৎ একটা ফাঁকা ব্রিজ, আর উপরে নীল আকাশ, দৃষ্টিনন্দন ছিল, দৃষ্টিনন্দন। বাট অনেক কিছুই চেঞ্জ হয়ে যেতেছে, ওই যে বললাম না, আগের সেই ফিলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে। অ্যান্ড এই ব্রিজ পার হয়ে ভোরবেলা কি করতাম জানেন, এই জায়গাটা এত ফাঁকা ছিল, এখানে আমি দাঁড়াইতাম, বাম পাশে দাঁড়াই সবুজ প্রকৃতি এগুলা দেখতাম। এখানে একটা ছোট বাজারও বসতো, বাট নষ্ট হয়ে যেতেছে না, একটু নষ্ট হয়ে যেতেছে, ব্যাপার না, ভালো কিছু ইনশাআল্লাহ হচ্ছে। সামনে আরেকটা ব্রিজ আছে, ওইটা আরও অনেক বড়, দেখি ওইটাও আপনাদেরকে দেখাবো। তবে ভৈরবের অনেক কাছাকাছি চলে আসছি, মানে ব্রিজের অনেক কাছাকাছি চলে আসছি, ওই যে ওই বাজারটাতেই চলে আসছি। হ্যাঁ, ওই ব্রিজটা কি পার হয়ে গেলাম কি জানি ভাই, না 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 না, ওইটা ওই বাজার না, আরও দূর আছে, আরও দূর আছে। লেবু আর লটকন, এই যে ভাইও লটকন বিক্রি করতেছে, দেখেন লটকন আর লেবু। আচ্ছা এদিকে তার মানে লেবুর চাষটাও ভালোই। এই ওনার চুল, ওরই সর্বনাশ, একটা চুল আবার অনেক লম্বা, মানে একগুচ্ছ। এই যে লটকন ভাই, দেখছেন অবস্থা, যারা এখানে চলাফেরা করে তাদেরকে, আরে ট্রাকের তলে পড়ুন তো, এই বেড়ারা রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকে বোধহয় নাকি। লটকন ভাই প্রচুর সেল হইতেছে, প্রচুর মানুষ বাইকে থেকে, গাড়ি থেকে, বাসে থেকে লটকন নিতেছে। তার মানে এবার লটকনের ফলন তাহলে কীরকম হয়েছে বুঝেন, মানুষজন রে এইভাবে এইভাবে রাস্তায় বেচতে হইতেছে, তুমুল ফলন হয়েছে। আর কিছু একটা বাজার পার হয়েছি, কি বাজার পার হয়েছে এটা দেখতে গেলে ঝামেলা হয়ে যাব। এটা হলো বারোই চা বালিকা মাদ্রাসা আছে, এখানে পড়া যায় না, এই হলো বাইকে একটা সমস্যা, কোনো কিচ্ছু পড়া যায় না। সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম টোরুম আছে দেখা গেল। যাই হোক, এখান থেকে হচ্ছে ভৈরব যেন কত কিলো, সাবধান, সামনে ক্ষতিগ্রস্ত সেতু, এরকম একটা সাইনও এখানে দেওয়া আছে হলুদ সাইনবোর্ডের মধ্যে, আর এখানেও সাবধান করা হয়েছে। চলেন দেখি, খোদা হাফেজ জানাইছে চর উজির লাভ মেবি। ভাই নাম পড়া খুব কষ্ট এই বাইক চালায়া। ভৈরব হচ্ছে 11 কিলো আমাদের যাইতে হবে 5 মিনিটে, তাহলে বলতে পারবো যে 3টার মধ্যে পৌঁছাইতে পারছি। মানে রাস্তার অবস্থা এতই খারাপ ছিল যে খুব স্লো চালাইতে হয়েছে, বাট এই রোডটা আবার একটু ভালো দেখা যাইতেছে। এই যে কিছু ভালো কিছু খারাপ, কিছু ভালো কিছু খারাপ। আর এখানে 40-র পরে এরকম কয়টা দাগ দিয়ে দিছে, তার মানে এই রোডে আপনি 40-র উপরে চালাইতে পারবেন, কিন্তু স্পিড লিমিট দেয় নাই কোনো, যে কত পর্যন্ত। রাস্তার পাশে একটু দাঁড়াইছি কেন জানেন, আপনাদেরকে জাস্ট দেখাবো যে রাস্তার পাশে আমরা যখন যাই তখন ভিউটা কীরকম দেখি। আমরা এরকম ভিউ দেখতে দেখতে রাস্তা দিয়ে চলাফেরা করি, কি সবুজ, কি সুন্দর, নিচে পানি জমে আছে, বাট রোড থেকে আসলে এইটাই দেখাইতে পারি, তো ভিউ এগুলা দেখাইতে পারি না। অনেক সুন্দর এদিকের ভিউগুলা, আশপাশে যেগুলা দেখা যায়। সর্দার হোটেল আবাসিক, দুর্জয় মোড়, কমলপুর, ভৈরব কিশোরগঞ্জ, আচ্ছা হ্যাঁ ভৈরব তো কিশোরগঞ্জই। এটার যে মোড়টা ভৈরব থানা মোড়, বাম পাশে 1 কিলো গেলে হচ্ছে ভৈরব থানা, অ্যান্ড র্যাব 14-র গাড়িও চলতেছে। এইখানে আমরা চলে আসছি। এই জায়গায় এক সময় সিগন্যাল টিগনাল দিয়ে গাড়ি, মোটরসাইকেল, বাস বহুত হয়রানি হয়েছে, পুলিশ টুলিশও ধরতো, কিন্তু অটো উল্টা আমুলটা ইচ্ছা মতো চলতো দেখতাম। এখন সবাই একটু নিয়মে আসছে বলে মনে হইতেছে, খুব অল্প সময়েই পার হয়ে যেতে পারছি আমরা এই জায়গাটা। এই তো চলে আসলাম আশুগঞ্জ, আর 3 কিলোমিটার। ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে অনলি 25 কিলো, হবিগঞ্জ খুব বেশি হবে না, 79 কিলো। আর এদিকে শ্রীমঙ্গল লেখা আছে, শ্রীমঙ্গলকে বঞ্চিত করে নাই, 98 কিলো। রাস্তা ভালো থাকলে ভাই 1 ঘন্টায় মাইরা দিতাম, বা 1 থেকে 1.5 ঘন্টায়, বাট এই 98 কিলো যাইতে আমাদের 3 ঘন্টার মতো লাগবে, এরকমটাই মনে হইতেছে। যাই হোক, চলেন আগায় যাই। ভৈরব ব্রিজে উঠে নিচে এই মেঘলা আকাশে, নিচে ডার্ক ওয়াটার, ভালোই লাগবে আশা রাখি দেখতে। অ্যান্ড ভৈরব ব্রিজেও সম্ভবত পার হওয়ার একটা টোল ছাড়া পার হওয়ার উপায় আছে বলে আমার জানা আছে, চলেন দেখি গিয়ে। ভৈরব ব্রিজে মেবি এখন টোল দেওয়া লাগে না মোটরসাইকেলের, বাম দিক দিয়ে একটা লেন করে দিছে যেখানে আপনি পার হইতে পারবেন। আগে একটা জিনিস ছিল জানেন, লোকাল মোটরসাইকেলে টাকা দিতে হইতো না, আমরা যারা বাইরে থেকে আসি আমাদের টাকা দিতে হইতো, মনে হইতো যে আমরা মনে হয় বিদেশি এরকম একটা ব্যাপার এখানে ছিল। বাট লাস্ট যখন আসছিলাম তখন দেখছিলাম যে মোটরসাইকেলের টোল এখানে আসলে আর দেওয়া লাগে না। এখন বর্তমানে কি হয়েছে দেখা যাক, মেবি বাম দিক দিয়ে মোটরসাইকেল বের হয়ে যেতে পারে। এই বেটা ডাইনে গেছে কি করতে, তো ধরা খাইবো,
বাম দিক দিয়ে মেবি এদিক দিয়ে বের হয়ে গেলে টোল দেওয়া লাগে না। এই পাশ দিয়ে যদি আপনি বের হয়ে যান টোল দেওয়ার কোনো কাহিনী এখানে নাই। আজকের এই ভিডিওতে এমন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। নর্মালি বাজে এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করি, জাস্ট মোটো ব্লগিংয়ে শেয়ার করি, কিন্তু কারোর সাথে ফাইট বা কারোর সাথে বাক বিতণ্ডতে আমি কখনোই যাই না। কিন্তু আজকে রাস্তায় এমন কিছু ব্যাপার ঘটছে, বিশেষ করে টোল প্লাজায়, যেই নদীটা আমরা পার হয়ে আসি, ভৈরব নদীর টোল প্লাজায়, এখানে বাইকের টোল নিয়ে একটা বিশাল জালিয়াতি চলতেছে। অ্যান্ড এই জালিয়াতিটা আমি ফুল রেকর্ড করছি। এইটা আমি জানি আমার ভিডিওর সাথে এটা যায় না, বাট তারপর আপনাদের দেখা উচিত, কারণ বাইকারদের সাথে এখানে অনেক বড় অন্যায় হচ্ছে। এদিক দিয়া বাইকে টোল লাগে? আচ্ছা, মামায় তো আমার ওই দিক দিয়ে ঢুকাই দিছে। বাইকে নাকি টোল লাগে না, কিন্তু বাইকে আবার কিসের টোল? ওরা ওই দিক দিয়ে যাইতেছে, আমাদের এদিকে কেন ডাক দিল? ওটা তো যেমন ওটা দিয়া, তা আপনি এনে টাকা নিতে চাইতেছেন কে? তা আপনি এনে ডাক দিয়ে না 10 টাকা নেবেন? একটা মোটর সাইকেলে ওইখান দিয়ে গেলে টাকা দিতে হয়? এটা না টোল উঠায় দিল মোটর সাইকেলের? আসলেই তো মোটর সাইকেলে তো টোল লাগতো না, আমি যেটা জানি মোটর সাইকেলের টোল লাগে না। কেন ওইখানে নিব না? রিসিট দেয়, রিসিট দেয়। তো এ তো বলতেছে ওই পাশে ফ্রি নাই। না না না, আপনার আমি বললাম না, তাহলে আমি ওই পাশ দিয়ে যাবো, আমি এনতে টাকা দেবো কেন? হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ তো আমি জিগাইলাম যে তাহলে আমি ওই দিক দিয়ে যাই, হে তো আমার এনতে ঢুকাইলো। ভাই ওই পাশে যে লাইন আছে ওটাই টোল দিতে হয়? তাহলে আমি ওটাতে যাবো। তা সেটাই তো আমি কইতেছি, তা আপনি জোর করে এনতে নিবেন, টোল নিবেন কেন? আপনি তো ডাইকা ঢুকাইলেন মিয়া। হ্যাঁ আমি জিগাইছি রে ভাই, আমি ওদিক দিয়ে যাম ভাই। না দিব না, কেন দিব আমি? এটা তো ফ্রি আমার। আরে ভাই একটা জিনিস ফ্রি আমার, জোর করে এনদে ঢুকাইতেছে এই লোক। আহি যাই অহরহ ফ্রি দিতেছি, আপনি টাই না এনদে ঢুকায় আপনি ইচ্ছা মতো যা খুশি তা। আপনি ক্যামেরার ডোর দেখান, আমার ক্যামেরা হতো এই জায়গায় রেকর্ড হয় না? লস আছে আমার, আমার 10 টাকা অনেক লস ভাই। আচ্ছা এই যে দেখে নেন, এটা হচ্ছে মোটরসাইকেলের ফ্রি লেন। অ্যান্ড ওই বাটপারগুলা এখানে ক্যামেরার ভয় দেখায় বিভিন্নভাবে 10 টাকা নেওয়ার ট্রাই করবে আপনার কাছ থেকে। থ্যাংক ইউ ভাই। বাটপারগুলা ওইখানে দাঁড় করাইছে, বাটপারগুলারে, আর সবগুলা ঠিক আছে, মানে বাটপারি ভাই। আমার তো ক্যামেরা রেকর্ডে, হ্যাঁ আমার ক্যামেরার ভয় দেখাইতেছে, চিন্তাটা করেন অবস্থা। আমি যেদিক দিয়ে গেছি ঘুরায় আমার টোলের মধ্যে ঢুকাইছে, ঢুকায় সে আমার সাথে বাটপারি। দুইটা বাইকে 20 টাকা টোল দিলে কি আপনার খুব লস হয়ে যাবো? আরে ভাই টাকা কি মানে ওই যে গরুর গোবরের সাথে বের হয় বলেন, বের হয়? আজাইরা জিনিস, আজাইরা জিনিস। ব্রিজের উপরে একটু দাঁড়াইছি। আমি সবসময় বলি ওই দ্বীপটায় যাওয়ার আমার অনেক শখ, কিন্তু এখনো যাইতে পারিনি। নদীতে পানি কমে, কারণ দ্বীপটা অনেক ভাসমান। এবার পিছনে অনেক মেঘ, প্রচুর পরিমাণ মেঘ জমছে, বৃষ্টি আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি পাবো। এই একটা জায়গা যেখানে না দাঁড়াইলে না সত্যি কথা ভালো লাগে না। দেখেন না আকাশেতে উঠছে চিল, আমরা সবাই ব্রাজিল। আচ্ছা এখন মেইন কথা যেটা, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, এই জায়গায় না দাঁড়াইলে আমার ভালো লাগে না। এই বাতাসটা খাইলে আমার মনে হয় আরেকবার রিফ্রেশ হয়ে যায়। অ্যান্ড টোলের প্লাজায় কী হলো এটা তো দেখছেন, খুব বাজে এক্সপিরিয়েন্স এইগুলা। মানুষের টাকা খাওয়ার জন্য খুব বাজেভাবে ওরা আসলে হিংস্র হয়ে থাকে। একটা পুলিশ ভাই আসছিল, নিয়ে আসা যদি না বলতো তাহলে তো আমি বুঝতাম না, আমি হয়তো ভাবতাম যে আমি রং। সত্যি কথা আমি ভাবতেছিলাম আমি রং। ওনারা কোনোভাবেই স্বীকার করতে চাইতেছে না যে বাইকের একটা লেন আছে। সবাইকে দেখতেছি মাঝখান দিয়ে যেতেছে, তো আমার একটু মনে হয়েছে যে আমি এর আগে মনে হয় বাম দিক দিয়ে গেছিলাম, কারণ বাম দিকে এর আগে টোল দিতে হতো না। বাট এইবার ব্যাপারটা আসলে উল্টা, যেটা মানে এটা লজ্জাস্কর। আমার এই ধরনের ভিডিও আপলোড দিতে নিজের কাছে লজ্জা লাগে যে আমার দেশে বর্তমানে এই অবস্থা চলতেছে, বাট আসলে আমার দেশে বর্তমানে এই অবস্থাই চলতেছে। আরে অ্যাকশন ক্যামেরায় চলে আসছি, তা নাহলে আর একটু ভালো দেখতে পারতেন। দেখেন নৌকা, এটা তো প্রায় ডুবেই গেছে, একদিক দিয়ে পানি উঠে আরেক দিক দিয়ে পড়তেছে। জায়গায় নৌকা দেখলে আমার কাজ হবে না। গ্লাভসটা একটু খুলে নিলাম, কারণ আর একটু পরে খাবারের ব্রেক নিব, তো গ্লাভস তো খুলতেই হবে। এখন
যেটা করব একটু খালি হাতে চালাই, আর এবার আরেকটু সেফলি চালাইতে হবে, কারণ এই খালি হাতে আসলে পইরা গেলে ছিলামিলা একাকার হয়ে যাবে, পুরা ছিলামিলা। আর মেঘ, তোমার মনটা এত খারাপ কেন? আচ্ছা, আরেকটা ব্যাপার, রাস্তা ভালো, রাস্তার মজা কিন্তু শেষ। এইবার ওই পারের রাস্তা খুব একটা সুবিধার না। আর আমরা খাওয়া দাওয়া যে করব ওটাও বেশ একটা দূরে। আমি প্রথমে ভাবছিলাম ভৈরবের পরেই, না, ওটা হচ্ছে কোন জায়গা যেন, একটা ব্রিজ আছে কি যেন, ওই ব্রিজটা পার হইলে তারপরে গিয়ে হচ্ছে ওই খাবারের জায়গা। তো মোটামুটি দূর আছে, আরও 30 মিনিট বা এর বেশি রাইড করার পর আমরা খাবারের জায়গা পাবো। সময় হচ্ছে 3:24 এখন। আর আমরা ভৈরব ব্রিজ পার হয়ে এখন এই যে এই পাশে আসলাম, মানে ব্রাহ্মণবাড়িয়া যে এই পারে আসলাম। ভালো রাস্তার মজা মেবি শেষ। এবার আমাদেরকে একটু রাস্তা যন্ত্রণা দিবে বলে মনে হচ্ছে আর কি। লেটস সি সামনে কি অবস্থা, যেটা হবে দেখা যাবে। ভৈরব ব্রিজটা পার হওয়া মাত্র, এই ব্রিজটা পার হওয়া মাত্র আপনার মনটা এইভাবে খারাপ করে দিবে, এরকম একটা ভাঙ্গা রোড দিয়ে, যেখানে আপনি পাবেন অজস্র ধোলা, অসংখ্য ধোলা, সাইডে দাবের দোকান অ্যান্ড অটোর ভিড়, আরও যে কত কি। যদিও এই জায়গাটা মোটামুটি সিমেন্ট ঢালাই দেয়া অ্যান্ড সামনে পিচ ঢালাইও দেখা যাচ্ছে, বাট ধুলার পরিমাণ কম না। এই সাইডটা ভালো হলেও ফেরার টাইমটা নুড়ি পাথরের পরিমাণ বেশ ভালো। আসার সময় খুব কেয়ারফুল আসতে হবে, কারণ ওইখানে স্লিপ করার চান্স অনেক বেশি। তবে এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া মোড় পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, এতটুকু যাওয়ার রাস্তা ভালো আমি জানি, আসারটার খবর আমি জানি না। যাওয়ার রাস্তা বেশ ভালো এবং বেশ টেনে চালানো যায়, এতটুকু আমি জানি। অল্প একটু সামনে ভাঙ্গা আছে, কিন্তু ওই যে ওই জায়গার নাম কি, স্বাধীনতা চত্বর থেকে সরাইল পর্যন্ত ওই রাস্তার কাজ হইতেছিল গতবার দেখছি। এখন এইবারের কাহিনী ভাই আমি জানি না। এইবার মানে এই ভিডিওতে আপনাদেরকে দেখাইতে পারবো যে আসলে এইবারের কাহিনী কি। তবে এই রাস্তা ভালো, এই রাস্তা যথেষ্ট পরিমাণ ভালো। অ্যান্ড ওয়েদারটা এমন একটা ফিল দিতেছে যে হয়তো ভোরবেলা বেরোইছি অ্যান্ড মর্নিং রাইড করতে এই রোডে আসছি। আমরা এই রোডে যখনই যাই তখন এই জিনিসগুলো দেখেন, চোখা লম্বা লম্বা। আর এগুলোর ভেতরে অনেক বড় বড় উঠানের মতো আছে, যেখানে হচ্ছে ধান শুকায় এবং ধান থেকে চাল হওয়ার যে প্রসেসটা, ওই জিনিসগুলো হচ্ছে এখানে করে। আলাক্সা অ্যাগ্রো ফুড বা এই টাইপের অনেক আছে, অনেক এখানে। অ্যান্ড এইগুলো থাকার কারণে এই জায়গাটায় ধানের যে একটা মৌমো গন্ধ, ভাই, ধান থেকে চাল প্রসেসের যে একটা মৌমো গন্ধ, ওইটা পাওয়া যায় ভাই। এটা মানে গ্রাম বাংলার একটা অন্যরকম যে গন্ধ, না, একটা আপনত্ব পাওয়া যায় ভাই। ওইটা এখানে না আসলে আপনি বুঝবেন না। এক পাবেন হচ্ছে গ্রামের বাড়িতে, যেখানে হয়তো 1 ডেকচি 2 ডেকচি, মানে বড় পাতিলকে ডেকচি বলে, ওইগুলাতে করে এইগুলা। আর এইখানে হচ্ছে একদম কমার্শিয়ালি করে, তো মানে ভাই নেশা হয়ে যায় ভাই, নেশা। এটা ধানের নেশা। অ্যান্ড নট অনলি ওই যে ওখানে যতটুকু দেখছেন অতখানি, এখানে দেখেন উপরে উপরে ছোট ছোট ঘরও আছে। এইগুলা সব চা দেখতেছেন, এগুলা ধান চাল এগুলারই ব্যবসা। ওই যে সামনে আর ওই যে লম্বা লম্বা ইট ভাটার মতো এই যে চুল্লিগুলা, এখানে সম্ভবত জাল টাল দেয় ভাই। এই যে রাস্তার অবস্থা, রাস্তার এই হাল, ও মা গো, এই হলো এই রাস্তার অবস্থা ভাই। এইটা দেখেই মানুষ বলে যে এই রোড খারাপ। তবে আমরা মানে এর চেয়ে অনেক খারাপ অবস্থায় এই রোডে আসছি, অনেক খারাপ অবস্থায়। R15 V4 ইন্দো কিনে এই রোডে আইসা ধাপাস করে একটা করতে পড়ছিলাম। তো এই ধরনের এক্সপিরিয়েন্স আছে, নাই যে তা না। সব মিলে ভালো, আমি বলবো রাস্তা এখনো পর্যন্ত ভালো, নট ব্যাড। চত্বরটার নাম এখন জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি চত্বর। এটাই কি ছিল আগে? স্বাধীনতা চত্বর কি ছিল নাকি? যাই হোক, এই চত্বরই, যেটা ব্রাহ্মণবাড়িয়া হলো ডানে আর বামে গেলে সরাইল। তো এদিকটা আগে এর চেয়ে বেশি ভাঙ্গা ছিল ভাই। ধাপাস করে সুইমিং পুলের মতো আমি বাইক নিয়ে পড়ে গেছিলাম। কোন বাইক নিয়ে আসছিলাম মনে নাই, মানে বৃষ্টির মধ্যে 4V মেবি ঝাপাস করে যে পড়লাম ভাই, মনে হলো সুইমিং পুলের মধ্যে বাইক নিয়ে পড়ে গেলাম, আবার উঠাও গেলাম। এই জায়গাটায় এরকম ঘটনা ঘটছিল। আর এখন এখানে সিমেন্ট ঢালাই হয়ে গেছে। পুলিশ তো আছে, পুলিশ আবার ফাঁক ফোকর দিয়ে এসে বাইকের পিছনে এসে নাম্বার দেখে। ভাই এই এলাকার পোলাপান নাম্বার ছাড়া বাইক চালাইতেছে, ওটা দিয়ে কিছু যায় আসে না, জানেন? আমরা যারা বাইরে থেকে আসি আমাদের বাইকের নাম্বার দেখতে আসে যে কি অবস্থা কি। মানে এলাকার লোকের জন্য সব খুন মাপ, আমাদের হলো যত ঝামেলা। প্রচুর ধুলা, বাট মোড় ঠিক হয়ে গেছে। এখানে একটা বিশাল জ্যাম লেগে থাকতো, যেটার জন্য অনেকে আসতে ভয় পাইতো। বাট এখন আর ওই জ্যাম জটলাটা আছে সামনে, ঠিক হয় নাই মনে হয় রাস্তা পুরাপুরি। ধুলা আছে, তবে কাদা নাই। বৃষ্টি তো টুকটাক হচ্ছে, বাট কাদা ওরকম আহামুরি হয় নাই। তবে বাইক নিয়ে আমরা সাইড দিয়ে আশা রাখি কেটে টেটে বের হয়ে যেতে পারবো।
এই হলো অবস্থা, এই হলো অবস্থা। মা গো মা, কই ঢুকি মানুষ আমরা, বাস হ্যাঁ রিক্সা। নবাব, নবাব একটু যদি সাইড দিতেন। নবাব ভাই, হ্যাঁ একটু সাইড দিলে আমরা একটু যেতে পারি। গ্রেট গ্রেট, নবাব সাইড দিয়েছে। আহারে, এটা ইটের রাস্তা। এটাই অনেকে বলে যে পুরো রাস্তাই নাকি ইটের। আসলে না, এখানে অল্প একটু রাস্তা ইটের, সরাইল পর্যন্ত ছিল, বাট এখন হয়তো সামনে হইতে পারে। মানে এই যে এবার হলো রোডের আরেক এক্সপিরিয়েন্স ভাই। এতক্ষণ তো ভালো ভালো বলছি। আগের রোড হচ্ছে এইটা, যেটা এখনো মেরামত হয় নাই। যে জায়গাগুলো নষ্ট হয়েছে ওই জায়গায় ইট বিছায়া দেওয়া হয়েছে এই রোড উপড়ায় ফেলে। তবে আসা যে যায় না ব্যাপারটা তা না ভাই, মানে ওই যে চিল রাইড করতে পারবেন না। বাট যদি মনে করেন যে না আমার শ্রীমঙ্গল চা বাগান দেখতে হবে, তাহলে এতটুকু প্যারা এটা নেওয়াই যায়, এটা আহামরি কোনো প্যারা না। আর এইখান থেকে এই জায়গাটা এত কাছে, এতদিন পরে এসে না অনেক কাছে কাছে লাগতেছে, সব কিছু অনেক ছোটো ছোটো লাগতেছে। আগে মনে হয়তো এখান থেকে এই পর্যন্ত জায়গা কত দূর, আর এখন দেখি রাস্তা মানে বাইকটা মোড় থেকে ঘুরাইলাম আর এই সরাইল মোড় আইসা পড়ছি। আর এদিকে রাস্তা এরকম মানে ভালো বলা যায় না, বাট যেমনটা খারাপ শুনছি ভাই, এই রাস্তা আবার অতটাও খারাপ না ভাই, চলে। লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ভাই এই রাস্তায় আমার বাইক হাত ছাড়লে উল্টে পড়ে যাবো এমন অবস্থা। মানে রাস্তা দেখতে মনে হইতেছে খুব সুন্দর, কিন্তু চরিত্র খুব খারাপ। রাস্তায় মনে হইতেছে আমার বাইকে ফোন আসছে ভাই, ভাইব্রেশন মোডে এরকম ঝড় আসছে, ভূমিকম্প। এই রোডে এই 50-এর উপরে চালাইতেছি, এতে বাইক স্টেবল থাকে না। আগে তো তাও ঘুরি 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 ঝিরিঝিরি ছিল, চলাফেরা করা যেত, বাট এবার পিচ মিচ উঠা ভারী যানবাহন, পাথরের গাড়ি টাড়ি যা, এরা পুরা এই রাস্তা আকাশ ভরা তারা করে দিছে এটা রে ভাই। খুবই বাজে অবস্থা এই রাস্তার। মানে যত ভালো সাসপেনশনের বাইকই নিয়ে আসেন, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, মাজা ব্যথা এটি হইবই এই রাস্তায় যদি চালান। এই রাস্তাটুক অ্যাভয়েড করতে পারবেন কিভাবে জানেন? আস্তে বাইকটা এখানে নামায় দিবেন, স্মুথ। এই ওটাও তো স্মুথ। হ্যাঁ রে, এখন তো এখান থেকে ওখানে উঠানোটা টাফ, এমন বড় এই জায়গাতে উঠামু কেমনে? উঠাইতে গেলে তো চাকা স্লিপ করবে, তাহলে আমার কি করতে হবে? একটু বেশি বামে আসতে হবে, অ্যান্ড দেন এই জায়গাটা একটু ঠিক আছে, অ্যান্ড পাচাক করে উঠে যেতে হবে। অ্যান্ড এই রাস্তা কিন্তু ঠিক হয়ে গেছে ভাই, দেখেন রাস্তা হবে ওই পর্যন্ত, কিন্তু এতটুকু তো ঠিক হয়েছে, ওই জায়গাটুকু খারাপ ছিল ভাই। এই 2 কিলো দিয়ে পুরো রাস্তা জাজ করেন না কেউ। এই রাস্তা তো ঠিক আছে, এই রাস্তাকে আপনি কেন দোষ দিবেন? শ্রীমঙ্গলের রাস্তা এর চেয়ে অনেক খারাপে আমরা আসছি, আইসা চিল করে গেছি। এইটুক খারাপ রাস্তায় আপনি ভালো মানে এইভাবে পচাইতে পারেন না, মানে এটা শ্রীমঙ্গলের অসম্মান ভাই। শ্রীমঙ্গল আমার ফেভারিট প্লেস, এটারে অসম্মান কেউ করেন না প্লিজ প্লিজ। ওকে, আমরা আরেকটা স্টেপ পার হইতেছি। ব্রিজটার নাম আমার কখনোই মনে থাকে না। আমরা এখান থেকে ঢুকে অনেক সময় রং সাইড দিয়ে ঢুকে যাই, কারণ রং সাইডটাই রাইট মনে হয়, আর এর মনে হয় যে অন্য কোনো দিকে চলে গেছে রাস্তাটা। এটা কি একটা পুর ব্রিজ যেন, আমার খুব ফেভারিট একটা ব্রিজ, কারণ এটা পার হওয়ার পরে ওই পারে আমরা এত সুন্দর হাওরের মতো পানি দেখতে পারবো। হাওর বা বাওর বলে এটাকে। এখনও পর্যন্ত পানি ওইভাবে আসছে কিনা আমি জানি না। এটা কি নাম চেঞ্জ করছে দেখেন, পড়াই যাইতেছে না এটা কি লেখা। এটা শাহবাজপুর, ইয়েস শাহবাজপুর, শাহবাজপুর ব্রিজ। শাহবাজপুর ব্রিজটার নাম এইভাবে মুছা ফেলছে কেন? শাহবাজ কি আগের কোনো পলিটিক্যাল কিছু? মেবি, ইট ক্যান বি। মানে যাই হোক, নামটা চেঞ্জ হয়ে গেছে। মানে হোয়াট এ বিউটি। আরে এবার তো পানি অত উঠে নাই, ফিরবার সময় হয়তো আর একটু পানি উঠবে ভাই। এখানে আমি ব্রেক নেই, এত সুন্দর পানি উঠে, এত সুন্দর হয়। এখানে একটা মরুভূমির ফিলও আছে দেখেন, সেই না পুরা মরুভূমির একটা একদম রিয়েল ফিল কিন্তু এখানে পাওয়া যাইতেছে। গরু টরু ভাই, গ্রেট, অনেক সুন্দর অনেক সুন্দর। দিস ইজ কল শ্রীমঙ্গল, দিস ইজ কল দ্য ওয়ে অফ শ্রীমঙ্গল। মানে এত জোশ, এই জন্য বারে বারে আসি। পাহাড় পর্বত, নদী নালা, সাগর সব ভাল লাগে আমার, কিন্তু ভাই সত্যি কথা কি, চা বাগানের সাথে আর কোনো কিছুর তুলনা হয় না, একদম টোটালি কোনো কিছুর তুলনা হয় না। এটা আছে চা বাগান, অনেক বড় চা বাগান আছে খাগড়াছড়িতে, বাট শ্রীমঙ্গল যেমন সিলেটেও চা বাগান আছে, বাট শ্রীমঙ্গলের চা বাগান কেন যেন একটু চার মধ্যেও স্পেশাল চা। আর এখনও পর্যন্ত এখানে ধান ক্ষেত দেখা যাইতেছে ডান পাশে দেখেন, তবে আর বেশি দিন নাই যে একদম এই পর্যন্ত পানি চলে আসবে ভাই। ওই সময় যে একটা ফিল হয় এখানে, ঢেউ টেউ মিলে, ও গ্রেট। মানে আমি একবার ঠিক করছিলাম কত অল্প সময় আমি ঢাকা যেতে পারি। শ্রীমঙ্গল থেকে বাইক স্টার্ট দিছি, বাসায় যেয়ে বাইক বন্ধ করছি, শ্রীমঙ্গল রিসোর্ট থেকে বাসা। অ্যান্ড ওইবারও আমি এইখানের সৌন্দর্য দেখে আমার সিবিআর এখানে স্টার্ট অফ করি নাই, বাট দাঁড়ায় সিবিআরের একটা ছবি তুলছিলাম পানির সাথে। না এই ছবিগুলো আমি ভিডিও এগুলো রাখি না, ইউটিউবে আপলোড দেওয়ার পরে ওগুলো ডিলিট করে দিই। আমার কাছে কোনো স্মৃতি থাকে না, যা আছে ইউটিউব ফেসবুকে আপলোড দেওয়া আছে। অনেক সুন্দর ভাই, ঘুম ধরতেছে। আই নিড ফুড অ্যান্ড আই নিড টি। তো আমরা ওই
দিলমন মেবি দিলমনেই খাওয়া দাওয়া করবো। এখানে হাঁসটা আমার অনেক ভালো লাগে, আর অন্যান্য খাবারও ভালো, মাটির চুলার রান্না। চলেন সরাসরি আমরা ওইদিকে চলে যাই। অনেকগুলো রেস্টুরেন্ট হয়ে গেছে, আগে এক সময় শুধু দিলমনই ছিল। দিলমনের মালিক অবশ্য চেঞ্জ হয়ে এখন অন্য রেস্টুরেন্ট দিয়ে দিচ্ছে, ওই পাশে গাউসে পাক এরকম কিছু একটা। বাট আমরা বেশিরভাগ সময় দিলমনই আসি। একসময় এখানে শুধু আমাদের বাইকগুলোই থাকতো। প্রথম আমি আসছিলাম এই জায়গাটা আবিষ্কারক বা বাস থামতো, বাট আমি এসে দেন আমার সার্কেল সবাইকে আস্তে আস্তে বাইকাররা এখন বাস গাড়ি অ্যান্ড সব কিছুই এখানে থামে। সেই না, ভালো না, সুন্দর। চলেন ঢুকি, খাই। যেই ভাবছিলাম বের হব, সেই দেখি ওই দিকের অবস্থা এরকম। এখন মেঘ মানে মনে হইতেছে মাটিতে নাইমা যাইতেছে, আর এগুলো সব এই পাশে আসতেছে। আস্তে আস্তে বৃষ্টি হয়ে যাবে ওই পাশটা পুরা। এখন যদি আমরা এদিক দিয়ে রওনা হই, দেন ওইখানে যা ভিজতে হবেই। আর ঝড় একটা ফিল অলরেডি শুরু হয়ে গেছে। এখন এই অবস্থায় একটু ওয়েট করব, দেখি বৃষ্টিটা যদি এখানে পার করে যেতে পারি তাহলে আর ভিজতে হবে না। রাস্তায় আসলে তো ভিজা ছাড়া কোনো উপায় নাই। আজকে আর খাওয়া দাওয়া দেখাবো না, দিলমনে খাইলাম হাঁস দিয়ে, বেশ টেস্টি, ভালো লাগছে, মানে মজা। এখানের খাবার ভালো লাগে, হাইওয়েতে একটু ঝাল থাকে, বেশিরভাগ ড্রাইভাররা খায়, ড্রাইভার একটু ঝাল পছন্দ করে। তো দেখি কিছুক্ষণ ওয়েট করি, বৃষ্টি আসলে বৃষ্টি দেখাবো, আর না হলে একবারে বাইকের ফুটেজেই দেখতে পারবেন। তবে যেভাবে বৃষ্টি, এরকম মেঘ আমরা নর্মালি তো বিল্ডিংয়ের কারণে ঢাকায় দেখতে পারি না। মানে এখানে একটা প্লেনটা নিচ দিয়ে চলতেছে, আর এদিকে এই অবস্থা। প্লেনটা কীরকম যেন ঘুরতেছে খালি ঘুরতেছে আর ঘুরতেছে। এই দেখেন প্লেন। এই দিলমন রেস্টুরেন্টের সাথে একটা এমন সম্পর্ক হয়ে গেছে, আসলে এখানে আসলে এদিকে খাই আর না খাই থামতে খুব ভালো লাগে। অ্যান্ড এরিয়াটাও এত আপন আপন লাগে, খুব ভালো লাগে। এদিকে খেলার আর্জেন্টিনা, তারপর এটা কি জার্মানি, বাংলাদেশ পতাকা লাগায় রাখা হয়েছে। রাতের মতো অন্ধকার হয়ে গেছে ভাই, রাতের মতো অন্ধকার হয়ে গেছে। এই দিক থেকে একটু সাবধানে উঠা লাগে। অবস্থা দেখছেন ভাই, এটা দিন, এটা বোঝার কোনো উপায় আছে? পুরা উপরের অংশটা কালো, কিন্তু কেন জানি আমার মনে হইতেছে বৃষ্টি হবে না। মানে যা ডার্ক হয়েছে, বৃষ্টি হবে বলে মনে হইতেছে না। এই কারণে বের হয়ে গেলাম। কতক্ষণ আর এখানে দাঁড়ায় থাকবো? এই জায়গাটা কিন্তু খুব অ্যাক্সিডেন্ট প্রবল। আমার চোখের সামনে ওইখানে আমি অ্যাক্সিডেন্ট দেখছি, ট্রাক উল্টায় পড়ে যেতে দেখছি। এমনি তো ট্রাক বাস এগুলো ভাঙ্গা অবস্থায় এখানে পড়ে থাকে, তো কেয়ারফুল। আর এরকম যখন আকাশ ডার্ক হয়ে যায় তখন আরও কেয়ারফুল চলতে হয়। বৃষ্টি আসলে তো আরও কেয়ারফুল। সাবধানতা নিয়ে এত কথা বলি কেন ভাই? একটা দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না। তো দুর্ঘটনাটা যদি কোনোভাবে 10 মিনিট লেট করে আপনি এড়ায় যেতে পারেন, যেমন এটা ঘুরবে, একটু হর্ন দিয়ে বেরোইতে হবে আর কি। মানে দুর্ঘটনা যদি এড়ায় যেতে পারেন, সারাটা জীবন আপনার সুন্দর। আর যদি দুর্ঘটনায় পড়ে যান, তাহলে অল্প একটু সময় আগে যেতে গিয়ে এটা ফাপন না। এই কারণে এত সাবধানতার কথা বলি। তবে এরকম ওয়েদারটা আসলে একদিকে ভালো লাগতেছে যে নাই, গরম নাই, রোদ কিছু নাই, ঠান্ডা বাতাস, শীতের দিনের মতো একটা ঠান্ডা বাতাস হইতেছে। মানে মেঘ অনেক নিচে নেমে আসছে, তো পুরো কুল করে দিছে, ওয়েদারটা কুল হয়ে গেছে। যাই আমরা অল্প কিছু করে মতো মেবি হবিগঞ্জ ওই এরিয়াটার নাম, ওখানে ঢুকে যাবো। অ্যান্ড ওখানে ঢোকার পর আসলে আর খুব বেশি দূর লাগে না। এখন বাজে 4:48, বেশ বড় একটা ব্রেকই নিয়েছিলাম আমরা। আশা আছে যেটা 6টার মধ্যে ঢোকার চিন্তা ভাবনা রাখছি, কিন্তু আমার মনে হয় বৃষ্টি টিষ্টি সব মিলে প্লাস রাস্তার যে কন্ডিশন, 6টার মধ্যে মনে হয় না ঢুকতে পারবো। আমাদের ঢুকতে আলো থাকতে হয়তো ঢুকতে পারবো, যদি বৃষ্টির কবলে না পড়ি। আর বৃষ্টির কবলে পড়ে গেলে আলো থাকতে আর ঢুকতে পারবো না। তো আলো থাকতে ঢোকার একটা ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তা না হলে আরে ব্যাপার না, সামনে কালকে থেকে তো চা বাগানেই থাকবো, তাই না? থাকবো কয়েকদিন, তো সেখানে এত প্যারা নেওয়ার কিছু নাই। চলেন সাবধানে আগে যাই, কারণ ওয়েদারের অবস্থা খুব একটা সুবিধাজনক না। মেঘটা অনেকটাই কেটে গেছে, কিন্তু রাস্তা তো এখানে খুবই বাজে। ওই যে ইটের ভাঙ্গা দিয়ে দেন রোলার চালায় চলে গেছে অল্প একটু জায়গায়। আবার এদিকে রাস্তা, এটা আবার সিমেন্ট ঢালাই। এটাও তো সিমেন্ট ঢালাই কখনোই ছিল না, এটা মনে হয় পরবর্তীতে সিমেন্ট ঢালাই করছে। রাস্তা বানাইতে গিয়ে রাস্তা অনেকভাবে অনেক কিছু করা হইতেছে। দেখেন ওইদিকে আবার রাস্তার কাজ হইতেছে, যেই জায়গায় রাস্তার কাজ হইতেছে ওই জায়গায় সিমেন্ট ঢালাই অ্যান্ড ইটের এই সমস্ত ব্যাপারগুলো আছে। মেনে নিচ্ছি, ভালোই লাগতেছে ভাই, সত্যি কথা। প্যারা খাচ্ছি না আমি, এমন প্যারা কল্পনা করে আসছি যে অনেক প্যারা খাবো। ওই তুলনায় ভাই 50% প্যারাও আমি খাই নাই, সত্যি কথা যেটা। ও হো, বৃষ্টি টিষ্টি মেঘ সব সরে গেল, এদিকে বাড়িঘরও নাই। অ্যান্ড এইখানে সেই বড় বড় ফোঁটা পড়া শুরু হয়ে গেছে, দাঁড়ানোরও জায়গা নাই। জানেন, একটা জায়গায় যে দাঁড়ায় একটু ওয়েট করব, সেই জায়গাটা বা দোকানপাট কিচ্ছু নাই। এমন টাইমে ফোঁটাগুলা পড়তেছে। যাক, অল্পতে যদি শেষ হয়ে যায় ভালো,
তা না হলে আরে ঝামেলা হয়ে যাবে, বিশাল ঝামেলা হয়ে যাবে। এমন এক ফাঁকা জায়গার মধ্যে এটা শুরু হইলো ভাই, এত বড় বড় ফুটা আমি জানি না ক্যামেরায় দেখা যাইতেছে কিনা, আমার ক্যামেরাটা আজকে মনে হয় শেষ হবে। দুরবস্থা ভাই, দুরবস্থা, বিশাল দুরবস্থা, মানে অনেক বড় বিশাল দুরবস্থা। একটা জায়গা আছে বলেন তো দাঁড়ানোর, কই দাঁড়াবো এখানে? সিএনজি টিএনজি দাঁড়ায় গেছে কেন? বাজে অবস্থায় পড়ে গেলাম। ব্যাগটা অল্প অল্প ভিজছে, হাত অল্প অল্প ভিজছে, বাইকও অল্প অল্প ভিজছে। এমন টাইমে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়াইছি। এখানে 145 টাকা করে ফুয়েল, পেট্রোল 140 আর 145, আচ্ছা 5 টাকা দামের পার্থক্য। আর বেশ বৃষ্টি হচ্ছে। আর দাঁড়ান, একজন ভাই হচ্ছে বৃষ্টির পানিতে গোসল করে নিতেছে। গ্রেট। আমরা ওই যে হবিগঞ্জ মাত্র ঢুকবোই ব্রিজটা পার হয়ে, হবিগঞ্জই তো মনে হয় ওই জায়গাটার নাম। এই জায়গাটা কিন্তু 3টা জেলা বলতে গেলে, 3টা বিভাগ। একপাশে চিটাগাংও আছে, তো ব্রাহ্মণবাড়ির একটা না কোন জায়গার একটা কোনা জানে চিটাগাংয়ের, একপাশে ঢাকার এক কোনা পড়ছে, এক পাশে সিলেটের এক কোনা পড়ছে এই জায়গাটা। এরকমটাই আমি জানতাম, বাকিটা আমি ভুল হইতেও পারি। যাক, হেলমেটটা খুলে একটু দাঁড়াই। অনেক মেঘ আকাশে, অনেক মেঘ। পাম্পে এসে যে কয়টার সময় বসছি এটা নিজেরই এখন খেয়াল নাই, তবে 6টা আর বেশি বাজে। আর ওয়েদারে দেখলাম বৃষ্টি হবে অনেকক্ষণ, ঘন্টা দুয়েক মনে হয় প্রায় হয়ে যাইতেছে আমাদের এখানে আমরা বসা। এখন কতক্ষণে থামে এটা বলা মুশকিল। অনেক লোক আসলো, অনেক লোক গেল, কিন্তু আমি এই বাইক আমি পিছনে হেলমেট এই রাইখা যে বসছি, কখন যাব এটা বুঝতেছি না। তবে সন্ধ্যার আগে বৃষ্টি থামবে বলে মনে হইতেছে না। এটার ছাদটাও ছোট, এদিক দিয়ে ওদিক দিয়ে পানিও আসে, কাপড়ে আছি এখন। হয়েছে কি, লাস্ট যে পেট্রোল পাম্পটায় দাঁড়াইলাম ওখানে লোকগুলো অনেক ভালো ছিল। প্রথমে যখন ঢুকছি আমি ভাবছি যে হয়তো আমাদের দাঁড়াইতে দিবে না বা কিছু একটা, এরকম হয় অনেক সময় যে ভাই এখানে বাইক রাইখেন না, এখানে বাস তেল নেয়। বাট ওরা বেশ ভালো ছিল, ওরা আমাকে ভেতরেও যেতে বলছিল, ওয়াশরুমের চাবিও দেয় অ্যান্ড সব কিছু। ওদের আচার ব্যবহারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড দেন যেটা করি আমি, ওইখানে প্রায় 2 ঘন্টার মতো দাঁড়াই। এরপরে বৃষ্টি থামে না, অন্ধকার হয়ে যায় কিন্তু বৃষ্টি থামে না। বৃষ্টি না থামার কারণে আমাদের বাইকের অবস্থা তো দেখতেছেন, মানে বালু বালু আর বালু। তো পরে সন্ধ্যা হয়ে যাইতেছে, এই রোডে আসলে এইভাবে মুভ করাটা রাতে অল্প বাইক বা 1-2টা বাইক এগুলা একটু রিস্কি আমার কাছে এরকম মনে হয়। কারণ এই শ্রীমঙ্গলের দিকে নাকি একটু এরকম ঘটনা ইদানিং ছিনতাইয়ের ঘটে। তারপরে হালকা হালকা ভিজে ভিজে দেন এখানে চলে আসি। আসার পর এমন ঠান্ডা দেখি এখানে ভাই, এর পরের ভিডিওতে দেখতে পারবেন যে ঠান্ডা বা এই ব্যাপারগুলা বা এখানের খাবার থাকা। তো আমরা রানিং স্ট্রিমে চলে আসছি অ্যান্ড এখানেই আসি। পরের দিন সকালে হচ্ছে এখন এই শ্যুটটা করতেছি। তাহলে চলেন খেতে যাই, খেতে গিয়ে আপনাদেরকে বাকি কাহিনী শোনাবো। কালকে যখন রাতে আসছি তখন এত ঠান্ডা ছিল অ্যান্ড ভিজে আসছি, ভিজে এসে গোসল করে যখন বাইরে বের হয়েছি তখনও প্রচুর ঠান্ডা লাগছিল। ভাবছিলাম যে জ্বর চলে আসবে। অ্যান্ড দেন বাঁধন ভাই আসছিল, যেটা গতানুগতিক, এটা সবসময় হয়ে আসে, বরাবর এটাই হয় আমাদের। বাঁধন ভাই আসার পরে নতুন পানশিতে নিয়ে যায়, আর ওটার ফুড মোটামুটি ভালো ছিল। আর শ্রীমঙ্গলের রাস্তা নিয়ে যদি কারো কিছু জানার থাকে, আসার অবস্থাতে তো আসার ওই সময় তো রিসেন্ট যেই জিনিসগুলো চোখে পড়ছে দেখছি, ওরকম আহামরি বাজে কিছু না যে আপনি আসতে পারবেন না। মোটামুটি আসার মতো, চাইলেই আসা যায়। আমিও সুন্দর চলে আসছি। আর একটা জিনিস মাথায় সবসময় রাখি, যত প্রতিকূলতা আসুক, ব্যাপারটা কি, বাসা থেকে বের হয়েছেন, একটা দোকান পার হয়েছেন, মানে আপনার ট্যুর শুরু হয়ে গেছে। ওইখানেও যদি কোনো বিপদ হয়, ওইখানেও 2 ঘন্টায় ওটা সলভ করবেন, বৃষ্টি আসলে, ঝড় আসলে, কারণ ট্যুর তো শুরু হয়ে গেছে ভাই। তো ওরকম আসলে ভিজছি বা হালকা পাতলা পানি টানি লাগছে, সব কিছু ঠিক আছে, কিন্তু দেখাইতে পারি নাই লাস্টের রাস্তাটুকু। এটা সত্যি যে ভৈরব ব্রিজের পরে ব্রাহ্মণবাড়িয়া পার হওয়ার পর রাস্তার অবস্থা একটু খারাপ, কিন্তু আসা যাবে না তা না। আর আরেকটা কথা বলবো, আমার তো রাত হয়ে গেছিলো, রাতে যে গর্তগুলো আছে এগুলো দেখা যায় না, যত ফগ লাইট জ্বালান আর যাই জ্বালান। এই জন্য চেষ্টা করবেন দিনের আলোতে যাতে শ্রীমঙ্গল আসেন বা সিলেট আসেন এই ফুল রাস্তাটা কভার করতে পারেন। অন্ধকার হয়ে গেলে একটু ঝামেলা আছে। অ্যান্ড খাইতে আসছি, খাবারের ভিডিও বা এগুলা কোথায় কী করতেছি এগুলা পরের ভিডিওতে শেয়ার করব, কারণ অনেক দিন পর আবার শ্রীমঙ্গল আসলাম। অ্যান্ড শ্রীমঙ্গলের অন্যান্য স্পট অ্যান্ড সব কিছু সামনের ভিডিওতে শেয়ার করব। তাহলে যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেতে পারেন। আর যারা পুরান তারা তো জানেনই, আমি ট্যুর ভ্লগ, তারপর বাইক রিভিউ, ডেলি লাইফ ভ্লগ এগুলাই বানাই। আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ আমি খাই দাই অ্যান্ড চিল করি। অ্যান্ড ইনশাআল্লাহ আপনারাও সবাই চিল করতে থাকবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.